আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে আহনাফ লার্নিং পরিবারের পক্ষ থেকে স্বাগতম। আমি আছি বরাবরের মতো আপনাদের মাঝে, মোহাম্মদ শাহরিয়ার রাসেল। আজকে আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে নবম দশম শ্রেণীর ফিজিক্স বইয়ের দশম অধ্যায় স্থির তড়িৎ। দেখতেই পাচ্ছ, তড়িতের অধ্যায়গুলোকে মেইনলি আমরা দুইটা ভাগে ভাগ করে থাকি, বা তড়িৎকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে স্থির তড়িৎ আর একটা হচ্ছে চল তড়িৎ। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্থির তড়িৎ। স্থির তড়িতের এই চ্যাপ্টারটা আজকে চেষ্টা করব এই ক্লাসের মাধ্যমে বেসিক যে টপিকগুলো আছে আমাদের একটা একটা করে সিরিয়ালে আমরা এই টপিকগুলো শেষ করার জন্য। তাহলে আশা করি কোনো স্টুডেন্টের এই ভিডিওটা দেখার পরে এই স্থির তড়িৎ অধ্যায়ে আর কোনো প্রবলেম থাকবে না বলে আমার মনে হয়। আচ্ছা, তাহলে আমরা শুরু করি কথা না বাড়িয়ে। প্রথমে আমাদের যে টপিকটা আছে আদান, আর অধ্যায়টার নাম হচ্ছে স্থির তড়িৎ। আগে আমরা বুঝে নেই আসলে স্থির তড়িৎ বলতে কি বুঝি। তড়িৎকে দুইটা ভাগে ভাগ করি আমরা, একটা হচ্ছে চল তড়িৎ, যেটা আমরা চল তড়িৎ নিয়ে অধ্যায় নিয়ে আলোচনা করব। স্থির তড়িৎ বলতে বোঝায় মেনলি যেই তড়িৎ বা বিদ্যুৎ চলাচল করে না, তার নিজের জায়গা থেকে যায় বা নিজের জায়গায় অবস্থান করে, এই জিনিসটাকে বলা হয় স্থির তড়িৎ। জিনিসটা যদি আমরা একটু উদাহরণ দিয়ে বুঝি, আমরা এই এক্সপেরিমেন্টটা ছোটোবেলা থেকে করে আসতেছি যে চিরুনি দিয়ে যখন আমরা মাথা আঁচড়াই তখন আমাদের চিরুনির কাছে যদি আমরা কাগজের টুকরোগুলোকে আকর্ষণ করতে যাই তখন দেখা গেছে কাগজের টুকরোগুলোকে চিরুনি আকর্ষণ করে থাকে। ধরো আমি উদাহরণ দেওয়ার জন্য এটাকে চিরুনি ভেবে নিয়েছি, এটা দিয়ে যদি আমার মাথার শুকনো চুলগুলোকে আমি আঁচড়াই, তারপরে আমি কাগজের টুকরোর কাছে নিলে দেখা যাবে যে কাগজের টুকরোগুলোকে এই চিরুনি আকর্ষণ করতেছে। এর কারণ কি? যখন আমি এই চিরুনিটাকে মাথার চুলের সাথে ঘর্ষণ করেছি তখন সেখানে আহিত হয়েছে বস্তুর চিরুনির যেই প্রান্ত আমি চুলের সাথে ঘর্ষণ করেছি সেই প্রান্তটা আহিত হয়েছে। আহিত হওয়া জিনিসটা কি সেটা আমরা এখানে বুঝবো। আগে এটা বুঝি যে এখানে চার্জ বা আধান সৃষ্টি হয়েছে। যখন আমি কাগজের টুকরোগুলোকে আকর্ষণ করিয়েছি তখন কাগজের টুকরোগুলো এই চিরুনির কাছে চলে এসেছে। কিন্তু যেই প্রান্ত দিয়ে আমি মাথাটাকে ঘর্ষণ করেছি বা চুলগুলোকে আঁচড়িয়েছি সেই প্রান্ত ছাড়া আমি যদি বিপরীত প্রান্ত দিয়ে হচ্ছে তোমার কাগজের টুকরোগুলোকে আকর্ষণ করি তাহলে দেখা গেছে আকর্ষণ করবে না। এর কারণ হচ্ছে যেই প্রান্তে স্থির তড়িৎ অর্থাৎ তড়িৎ সৃষ্টি হয়েছে সেই তড়িৎটা ওই প্রান্তেই আছে, অন্য প্রান্তে যায়নি। অন্য প্রান্তে যেহেতু যায়নি তার মানে হচ্ছে এটা চলাচল করতে পারে না, এই জন্য আমরা এটাকে বলি স্থির তড়িৎ। এবার আমরা আদান টপিকগুলো সিরিয়ালে আলোচনা করব। প্রথমে আমাদের যে টপিকটা আছে সেটা হচ্ছে আদান। আদান বুঝতে হলে আমাদেরকে একটু রসায়নে ফিরে যেতে হবে যে আধান আসলে কি। আধান বুঝতে হলে আমাকে বুঝতে হবে আহিত হওয়া জিনিসটা কি, আহিত বস্তু কিভাবে হয়, আহিত হলে কিভাবে আধান বা চার্জ সৃষ্টি হয় সেই জিনিসটা আমাকে বুঝতে হবে। আমরা রসায়ন থেকে একটু আলোচনা করে দেখে আসি। আমরা দুইটা মৌল নিয়ে যদি ব্যাখ্যা করি, একটা হচ্ছে সোডিয়াম, এটার পারমাণবিক ভর হচ্ছে 11, আর এটার ইলেকট্রন বিন্যাসটা যদি আমরা দেখি, প্রথম শক্তি স্তরে থাকবে 2টা, পরবর্তী শক্তি স্তরে হচ্ছে 8টা বসবে, আরেকটা শক্তি স্তর থাকবে সেখানে হচ্ছে আরেকটা ইলেকট্রন থাকবে। তেমনইভাবে আমরা ক্লোরিন পরমাণুটাকে যদি দেখে থাকি, ক্লোরিন আচ্ছা, ক্লোরিন হচ্ছে 17 নম্বর মৌল। ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে থাকে 7টা ইলেকট্রন। আর সোডিয়াম হচ্ছে 11 নম্বর মৌল। সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে থাকে 1টা ইলেকট্রন। এখন আমরা জানি কোনো একটা পরমাণু আধান নিরপেক্ষ অবস্থায় থাকে। এখানে আধান মানে ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন প্রোটন সংখ্যা সমান থাকে। পরমাণুর যে ইলেকট্রন এবং যে প্রোটন সেটা হচ্ছে প্রাথমিক অবস্থায় সমান থাকে। এখানে যেহেতু 11টা ইলেকট্রন 11টা প্রোটন, অর্থাৎ এখানে ইলেকট্রন আছে 11টা, প্রোটন হচ্ছে 11টি। এখানে ইলেকট্রন 17টি, প্রোটন 17টি। আচ্ছা, আমরা এটা জানি যে ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ যুক্ত। এটা চার্জ যদি আমরা দেখি 1.6 × 10⁻19 কুলম, আর প্রোটনের চার্জ হচ্ছে ধনাত্মক, সেটা হচ্ছে 1.6 × 10⁻19 কুলম। প্রোটন আর ইলেকট্রন একটা পরমাণুতে প্রাথমিক অবস্থায়, অর্থাৎ এর মধ্যে থেকে যদি আমরা ইলেকট্রন বের না করি বা ইলেকট্রন গ্রহণ না করাই তাহলে
এটাতে যে চার্জ থাকে সেটা নেগেটিভ পজিটিভ সমান সমান থাকে। এই জন্য একটা পরমাণু প্রথম অবস্থায় আধান নিরপেক্ষ অবস্থায় থাকে। যখন একটা পরমাণু থেকে, যেমন সোডিয়ামের সর্বশেষ কক্ষপথ থেকে আমি যদি একটা ইলেকট্রন বের করতে পারি, একটা ইলেকট্রন সরিয়ে ফেলতে পারি, তখন এখানে একটা ইলেকট্রনের ঘাটতি দেখা যাবে। অর্থাৎ ইলেকট্রন আগে ছিল 11টা, এখন একটা ইলেকট্রন কমে যাবে। তার মানে সোডিয়াম থাকবে না, আর সোডিয়াম প্লাস পরিণত হবে। কেন প্লাসে পরিণত হবে? কারণ এখানে যেহেতু চার্জ সমান সমান ছিল, এখন একটা ইলেকট্রন আমি কমিয়ে ফেলেছি, অর্থাৎ এত পরিমাণ একটা ইলেকট্রনের পরিমাণ চার্জ এখান থেকে কমে গিয়েছে। আর প্রোটনটা তো আগের মতোই আছে, কমেনি, অর্থাৎ প্রোটনের আধিক্যটা এখানে দেখা যাবে, যার কারণে সোডিয়ামটা হচ্ছে প্লাস। সেমভাবে আমরা ক্লোরিনের কথা যদি চিন্তা করি, ক্লোরিনকে যদি আমি একটা ইলেকট্রন কোনোভাবে গ্রহণ করাইতে পারি, তাহলে ক্লোরিনে ইলেকট্রনের যে চার্জ ছিল আগে, এখন একটা বেড়ে যাবে। বেড়ে যাওয়ার অর্থ হচ্ছে ক্লোরিনে এখন ঋণাত্মক চার্জটা বেড়ে গিয়েছে। ধনাত্মক চার্জটা আগের মতোই আছে, কিন্তু ঋণাত্মক চার্জ বেড়ে যাওয়ার কারণে ঋণাত্মক চার্জের একটা আধিক্য সৃষ্টি হবে। এটা ক্লোরিন হচ্ছে এইভাবে প্রকাশ করে Cl-, এটা আমরা জানি। এই যে পরমাণুতে আদান ইলেকট্রনের তারতম্য ঘটেছে, অর্থাৎ একটা পরমাণু থেকে ইলেকট্রন সরালে বা একটা পরমাণুতে ইলেকট্রন প্রবেশ করালে যে অবস্থার সৃষ্টি হয়, এই অবস্থাটাকে আমরা বলে থাকি আহিত হওয়া। তাহলে আহিত হওয়া নিয়ে আশা করি আর কারো সমস্যা হওয়ার কথা না। আহিত হওয়া জিনিসটা কি, যদি একটু সংজ্ঞায় বলতে চাই, যে একটা পরমাণু থেকে ইলেকট্রন বের করা বা গ্রহণ করার পর পরমাণুর যে অবস্থা সৃষ্টি হয়, সেই অবস্থাটাকে বলা হয় আহিত হওয়া। সংজ্ঞাটা একটু লিখে যদি, ঠিক আছে, কোনো পরমাণু থেকে ইলেকট্রন বের করা হলে অথবা ইলেকট্রন প্রবেশ করানো হলে পরমাণুর যে অবস্থার সৃষ্টি হয়, আমরা দেখেছি একটা ইলেকট্রন বের করলে অথবা একটা ইলেকট্রন প্রবেশ করালে এখানে ধনাত্মক বা ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হয়। এই যে ধনাত্মক বা ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হলো, এই জিনিসটাকে বলা হয় মূলত আহিত হওয়া। হ্যাঁ, এই জিনিসটাকে বলা হয় আহিত হওয়া। এখন ইলেকট্রন যখন আমি বের করি, তখন সেখানে ধনাত্মকভাবে আহিত হয়, আর ইলেকট্রন যখন প্রবেশ করানো হয় পরমাণুর ভিতরে, তখন সেখানে দেখেছি আমরা সেটা ঋণাত্মকভাবে আহিত হয়। এই যে ঋণাত্মকভাবে আহিত হলো বা ধনাত্মকভাবে আহিত হলো, এই জিনিসটা আসলে কি? একটা পরমাণু থেকে যখন আমি ইলেকট্রন বের করে দিয়েছি, তখন ইলেকট্রন কমে গিয়েছে, সে মানে প্লাস হচ্ছে সে মানে প্রকাশ করতেছে। সেমভাবে একটা ইলেকট্রন যখন আমি প্রবেশ করাচ্ছি, তখন সে ঋণাত্মক চিহ্ন প্রকাশ করতেছে। ঋণাত্মক চিহ্ন বা প্লাস চিহ্ন, মাইনাস চিহ্ন প্রকাশটা আলটিমেটলি কি? ঋণাত্মক প্রকাশ করা এবং ধনাত্মক প্রকাশ করা, এই জিনিসটা হচ্ছে পদার্থের মৌলিক যে কণিকা আমরা জানি, 3টা কণিকা মৌলিকা। একটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন তো চার্জ নিরপেক্ষ। যখন ইলেকট্রন কমে যায় তখন প্রোটন সৃষ্টি হয়, যখন ধনাত্মক চার্জ সৃষ্টি হয়। যখন প্রোটন কমে যায়, প্রোটন কমে না, যখন ইলেকট্রন বেড়ে যায় তখন হচ্ছে ঋণাত্মক চার্জ সৃষ্টি হয় বা ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হয়। অর্থাৎ ইলেকট্রন কমে গেলে সে প্রোটনের ধনাত্মক প্রান্তে সৃষ্টি করে, এবং ইলেকট্রন বেড়ে গেলে ঋণাত্মক প্রান্তে সৃষ্টি করে। এই যে ধনাত্মক বা ঋণাত্মক প্রান্তে সৃষ্টি হওয়া, এই জিনিসটাকে বলা হয় আধান বা চার্জ। এই জিনিসটাকে বলা হয় আধান বা চার্জ। আশা করি এরপরে আধান বা চার্জ নিয়ে আর কারো কোনো প্রশ্ন থাকতে পারে না। আমরা আহিত হওয়া কি জিনিসটা বুঝে গিয়েছি। এবার আমরা আধান বা চার্জ জিনিসটা বুঝে গিয়েছি, যে একটা পরমাণুর কাছে যখন আরেকটা পরমাণুকে আমি নিয়ে আসবো, তখন যেই পরমাণুর ইলেকট্রন আসক্তি বেশি, সে হচ্ছে অপর পরমাণু থেকে ইলেকট্রন গ্রহণ করে সে ইলেকট্রনটা বের করে নিয়ে আসে। এইভাবেই আধান বা চার্জ সৃষ্টি হয়। প্রথম টপিকটা আমাদের চলে গেল, শেষ। এবার আমরা দ্বিতীয় যে টপিকটা, সেটা আমরা দেখব ঘর্ষণে স্থির বিদ্যুৎ তৈরি। আমরা যে একটু আগে স্থির বিদ্যুৎ নিয়ে কথা বলেছি, সেটা আসলে ঘর্ষণের মাধ্যমে তৈরি হয় বা হওয়া সম্ভব, সেটা কিভাবে আমরা দেখব। যদি আমরা একটা কাচদণ্ডকে যদি আমরা একটা সিল্কের কাপড় দ্বারা ঘর্ষণ করি, তখন সিল্কের কাপড়ের অলওয়েজ ইলেকট্রন আসক্তি বেশি। সেই ইলেকট্রন নিজের ভিতরে নিয়ে আসতে পারে কাচদণ্ড থেকে, কারণ কাচদণ্ডের ইলেকট্রন আসক্তি হচ্ছে সিল্কের দণ্ড থেকে কম। যার ইলেকট্রন আসক্তি বেশি, সে হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে, ইলেকট্রন নিয়ে আসে। ফলে কাচদণ্ড থেকে, যেহেতু প্রথম অবস্থায় কাচদণ্ড, সিল্কের কাপড় দুইটাই আধান নিরপেক্ষ, তাদের মধ্যে প্রোটন এবং ইলেকট্রন সমান সমান। কিন্তু যখন দুইটাকে ঘর্ষণ করা হয়, তখন কাচদণ্ডের ইলেকট্রন আসক্তি কম, সিল্কের ইলেকট্রন আসক্তি হচ্ছে বেশি। সিল্কের ইলেকট্রন আসক্তি বেশি হওয়ার কারণে সেই কাচদণ্ড থেকে ইলেকট্রন বের করে নিয়ে আসে, ফলে সে ধনাত্মক প্রান্ত সৃষ্টি করে। সেমভাবে সিল্ক হচ্ছে ইলেকট্রন বেড়ে যায়, তার মধ্যে সে ঋণাত্মক প্রান্ত সৃষ্টি করে। এই ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হওয়া, ধনাত্মক প্রান্ত সৃষ্টি হওয়া মানে হচ্ছে আধান সৃষ্টি হওয়া, স্থির তড়িৎ সৃষ্টি হওয়া। তাহলে ঘটনাটা কিভাবে ঘটলো?
যে কোনো পদার্থ যখন আমরা ঘর্ষণ করি বা ঘর্ষণ করা হয় তখন যার ইলেকট্রন আসক্তি বেশি, দুইটা পরমাণুর মধ্যে যার দুইটা পদার্থের ভিতরে যার ইলেকট্রন আসক্তিটা বেশি থাকবে সেই ইলেকট্রনটা অপর পরমাণু থেকে নিয়ে আসার ফলে এখানে ইলেকট্রনের তারতম্য সৃষ্টি হবে। বারবার একটা কথা বলে আসছি, ইলেকট্রনের তারতম্য ঘটবে। প্রোটন থাকে পরমাণু নিউক্লিয়াসে, সেখান থেকে প্রোটন বের করা সম্ভব না। আর প্রোটন বের করা মানে হচ্ছে পদার্থের ধর্ম চেঞ্জ হওয়া, যেটা কখনো সম্ভব না। এই জন্য ইলেকট্রন সবসময় হচ্ছে তারতম্য ঘটে। এখন কাচদণ্ডকে যখন আমি সিল্কের কাপড় দ্বারা ঘষছি, সিল্কের কাপড়ের হচ্ছে ইলেকট্রন আসক্তি বেশি, ফলে সে হচ্ছে কাচদণ্ড থেকে ইলেকট্রন নিয়ে আসে, ফলে এখানে ধনাত্মক প্রান্তের সৃষ্টি হয়। এইভাবে ঘর্ষণের মাধ্যমে, যে প্রকৃতিতে যত বস্তু আছে ঘর্ষণের মাধ্যমে এভাবে হচ্ছে আধানের সৃষ্টি হয়, চার্জের সৃষ্টি হয়। আমরা এর একটা উদাহরণ দেখে থাকি আমাদের বাসায়। ছোট বাচ্চা যদি বিছানায় হামাগুড়ি দেয় তাহলে দেখা গেছে তার মাথায় চুলগুলো দাঁড়িয়ে যায়। এর কারণ কি? এর কারণ হিসেবে আছে স্থির তড়িৎ। সে যখন কাপড়ের সাথে ঘর্ষণ করে তখন তার ভিতরে একটা স্থির তড়িৎ সৃষ্টি হয়, ফলে চুলগুলো দাঁড়িয়ে যায়, আধান বা চার্জ সৃষ্টি হয়। এখন চুল কেন দাঁড়ায়? কারণ সেখানে একটা নির্দিষ্ট চার্জ সৃষ্টি হয়, আর সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। এই জন্য চুলের ভিতরে যে আধান বা চার্জ সৃষ্টি হয়, ওই চার্জটা পরস্পরকে বিকর্ষণ করার কারণে চুলগুলো স্ট্রেট দাঁড়িয়ে যায়। জিনিসটা যদি আমরা একটু এখান থেকে দেখি, ধরি দুইটা কাচদণ্ডকে আমরা এই সিল্কের কাপড় দ্বারা ঘর্ষণ করার ফলে কি হবে? দুইটা কাচদণ্ডই হচ্ছে ধনাত্মক প্রান্তের সৃষ্টি করবে। এবার দুইটা কাচদণ্ডকে আমি যদি সুতা দিয়ে ঝুলিয়ে দিই তাহলে দেখা যাবে দুইটা কাচদণ্ড একে অপরকে বিকর্ষণ করতেছে। তার মানে সমধর্মী চার্জ একে অপরকে সবসময় বিকর্ষণ করে। ইভেন এখন আমি যদি দুইটা সিল্কের কাপড় যদি ঘর্ষণ করি কাচদণ্ডের সাথে, তাহলে সিল্কের কাপড়টা হবে ঋণাত্মক, সেই ক্ষেত্রে সিল্কের কাপড়টা হচ্ছে ঋণাত্মক। আমি যদি এই দুইটাকেও সুতা দিয়ে ঝুলিয়ে দিতে পারি তাহলে দেখা যাবে সিল্কের কাপড়ও একে অপরকে বিকর্ষণ করতেছে, কারণ সমধর্মী চার্জ সবসময় একে অপরকে বিকর্ষণ করে। এ থেকে বোঝা যায় যে আসলে সমধর্মী চার্জ হচ্ছে একে অপরকে বিকর্ষণ করে। কিন্তু বিপরীতধর্মী চার্জ যদি হয়, যেমন আমি যদি একটা কাচদণ্ড এখানে রাখি আর একটা সিল্কের কাপড় এখানে রাখি, তাহলে পরবর্তীতে ধনাত্মক প্রান্ত ঋণাত্মক প্রান্ত একে অপরকে হচ্ছে আকর্ষণ করে কাছে নিয়ে আসবে। অর্থাৎ বিপরীতধর্মী চার্জ যখন আমি পাশাপাশি রাখবো তখন একে অপরকে আকর্ষণ করে হচ্ছে তারা নিরপেক্ষ অবস্থা থাকে। যখন শিশু, ওই যে শিশুর কথা বলেছি যে বিছানায় হামাগুড়ি দেওয়ার আগের অবস্থা, তখন তার ভিতরে কোনো চার্জ সৃষ্টি হয়নি, ফলে তার চুলগুলো যেভাবে স্বাভাবিক শুয়ে থাকে। কিন্তু যখনই সে বিছানায় হামাগুড়ি দেয় তখন তার ভিতরে আধান বা চার্জের সৃষ্টি হয়, ফলে সমধর্মী চার্জ সৃষ্টি হয়, ফলে চুলগুলো স্ট্রেট দাঁড়িয়ে যায়। এই ব্যাখ্যা থেকে আমরা ঘর্ষণে কিভাবে স্থির বিদ্যুৎ সৃষ্টি হয় এবং স্থির বিদ্যুতে কোন চার্জকে আকর্ষণ করে বিকর্ষণ করে এটা আমরা বুঝে গিয়েছি আশা করি। এরপরে আমাদের যে টপিকটা আছে, পরবর্তী টপিকের দিকে আমরা একটু আগাই। আশা করি ঘর্ষণে স্থির বিদ্যুৎ কীভাবে সৃষ্টি হয় এটা নিয়ে আর আমাদের কোনো প্রশ্ন থাকার কথা নয়। এরপরে আমাদের 3 নম্বর যে টপিক আছে সেটা হচ্ছে তড়িৎ আবেশ। তড়িৎ আবেশটা কি? সংজ্ঞার আগে আমরা যেটা শিখবো, আগে আমরা ব্যাখ্যাটা একটু দেখে নিই, তারপর আমরা সংজ্ঞাটা দেখব। এখানে দেখতে পাচ্ছি একটা আহিত বস্তু এবং একটা অনাহিত বস্তুকে পাশাপাশি রাখা হয়েছে। এটা হচ্ছে একটা আহিত বস্তু, কারণ এর ভিতরে শুধুমাত্র ধনাত্মক চার্জ আছে, আর এখানে যেই পরিমাণ ধনাত্মক চার্জ সেই পরিমাণ ঋণাত্মক চার্জ সৃষ্টি হয়েছে। ফলে এটা আমি বলতে পারবো একটা অনাহিত বস্তু, অর্থাৎ যার ভিতরে কোনো স্থির তড়িতের বা তড়িতের কোনো কিছু নেই, অর্থাৎ এর ভিতরে কোনো চার্জ সৃষ্টি হয়নি, এটা নিরপেক্ষ অবস্থায় আছে। আর এখানে যেহেতু শুধুমাত্র ধনাত্মক চার্জ, অর্থাৎ এটা হচ্ছে আহিত অবস্থায় আছে, এটার আকর্ষণ বা বিকর্ষণ করার ক্ষমতা আছে, কিন্তু এ কোনো পদার্থকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারবে না। এইবার যখন একটা আহিত বস্তুর কাছে একটা অনাহিত বস্তুকে আনা হবে, পরবর্তী ঘটনাটা আসলে কি ঘটবে? দেখা যাবে এই ধনাত্মক চার্জ, আমরা একটু আগে দেখে এসেছি, পরস্পর সমধর্মী চার্জ একে অপরকে বিকর্ষণ করে, ফলে এই অনাহিত বস্তুর মধ্যে ঋণাত্মক চার্জগুলোকে তারা আকর্ষণ করে কাছে নিয়ে আসবে এবং ধনাত্মক চার্জগুলোকে দূরে ঠেলে দিবে। এরকম একটা ঘটনা ঘটে যাবে। হ্যাঁ, কারণ ঋণাত্মক চার্জকে এই পাশের ধনাত্মক চার্জগুলো আকর্ষণ করে এই প্রান্তে নিয়ে আসবে এবং ধনাত্মক যে চার্জগুলো সমধর্মী হয় সেগুলো দূরে সরে যাবে। এবার যখন আমি এইটাকে ভূমির সাথে সংযোগ করে দিব, আমরা জানি ভূমি বা পৃথিবীর ভূমিতে
বিপুল পরিমাণ ইলেকট্রন এবং প্রোটন আছে, অর্থাৎ অনেক পরিমাণ চার্জ আছে, যেটা হচ্ছে আমরা মানে অনেক বিশাল, এই জন্য এটাকে পৃথিবীর যে বিভবটা সেটা আলটিমেটলি শূন্য ধরা হয়। এটা আমরা এখানে নিয়ে আলোচনা করব। কিন্তু এটা আমরা এখানে দেখি যখন ভূমির সাথে আমি সংযোগ করে দিব তখন কি ঘটনা ঘটবে, ভূমি থেকে ইলেকট্রনগুলো গিয়ে এই চার্জটাকে নিরপেক্ষ করে দিবে। নিরপেক্ষ করে দেওয়ার পরে যে অবস্থাটা সৃষ্টি হবে সেই অবস্থাটা হচ্ছে এর ভিতরে এখন ধনাত্মক চার্জগুলো তো নিরপেক্ষ হয়ে গিয়েছে, এখন শুধুমাত্র ঋণাত্মক চার্জগুলো এর মধ্যে আবদ্ধ অবস্থায় থেকে যাবে। এর থেকে আমরা কি বুঝতে পারলাম আসলে, যে একটা আহিত বস্তুর কাছে যখন একটা অনাহিত বস্তুকে আনা হলো, আহিত বস্তুর কারণে অনাহিত বস্তুর ভিতরে একটা আধান বা চার্জের সৃষ্টি হলো। এই যে ঘটনাটা ব্যাখ্যা করেছি, এই ঘটনাটাকে বলা হয় তড়িৎ আবেশ। সংজ্ঞায় যদি আমি বলি, একটা আহিত বস্তুর কাছে একটা অনাহিত বস্তুকে আনা হলে আহিত বস্তুর চার্জের ধর্মের কারণে অনাহিত বস্তুর ভিতরে আধান বা চার্জ সৃষ্টি হওয়ার যে প্রক্রিয়া বা সৃষ্টি হয়, এই জিনিসটা বা এই প্রক্রিয়াটাকে বলা হয় তড়িৎ আবেশ। সংজ্ঞাটা যদি আমরা একটু লিখি, সংজ্ঞাটা একটু বড় লিখে নিয়েছি আমরা। একটি আহিত বস্তুর কাছে যদি একটি অনাহিত বস্তুকে আনা হয় তাহলে আহিত বস্তুর কারণে অনাহিত বস্তুর ভিতর আধান বা চার্জ সৃষ্টি হওয়াকে তড়িৎ আবেশ বলা হয়। একটা আহিত বস্তুর কাছে যখন একটা অনাহিত বস্তুকে আনা হবে তখন আহিত বস্তুর কারণে অনাহিত বস্তুর ভিতরে যে চার্জের বা চার্জ সৃষ্টি হবে সেটাকে বলা হয় তড়িৎ আবেশ। জিনিসটা যদি আমরা একটু বাস্তব উদাহরণ দিয়ে দেখি, আমরা টেলিভিশনে বা এখন মোবাইলে আমরা যে হচ্ছে বড় বড় স্টারদের মুভি দেখে থাকি, বা যারা বড় বড় স্টার আছে তাদেরকে আমরা একটু ফলো করি। যেমন আমরা যদি উদাহরণস্বরূপ বলি, শাহরুখ খানকে সবাই আমরা পছন্দ করি। এখন শাহরুখ খানের যারা ফ্যান আছে তারা কি করে, শাহরুখ খানের যে স্টাইলগুলো আছে, সে যেভাবে চলাফেরা করে, সে যেভাবে জামা কাপড় পরে, সেই স্টাইলটা হচ্ছে তারা মানে স্বাভাবিক যে জনগণ আছে তার যে ফ্যানরা আছে তারা হচ্ছে তার স্টাইলটাকে ফলো করে। অর্থাৎ শাহরুখ খান কিন্তু তাদের কাছে আসলো না, শাহরুখ খানকে দূর থেকে দেখেই তারা হচ্ছে শাহরুখ খানের যে ধর্ম, শাহরুখ খানের একটা অবস্থা তাদের ভিতরে নিয়ে আসছে। এই জিনিসটাকে আলটিমেটলি তড়িৎ আবেশ বলা হয়। হ্যাঁ, তাহলে শাহরুখ খান হচ্ছে আহিত বস্তু, তার চার্জ তার মতো আছে, কিন্তু একটা অনাহিত বস্তুকে আমি যদি আহিত বস্তুর কাছে আনি তাহলে তার ভিতরে আমি দেখতে পাচ্ছি চার্জ বা আধানের সৃষ্টি হয়েছে। তাহলে যে আসলে যার কারণে আধান বা চার্জ অনাহিত বস্তুর ভিতরে সৃষ্টি হয়েছে সেটাকে বলা হয় আবেশী আধান, কিন্তু যার ভিতরে যে অনাহিত বস্তুটার ভিতরে চার্জটা পরবর্তীতে সৃষ্টি হলো সেটাকে বলা হয় আবিষ্ট আধান। এটা আমাদের একটু বুঝতে হবে। হ্যাঁ, আবিষ্ট আধান কি, আবেশী আধান কি? যে অনাহিত বস্তুর ভিতরে আধান বা চার্জের সৃষ্টি হলো আহিত বস্তুর কারণে, সেই অনাহিত বস্তুর চার্জটাকে আমরা বলবো আবিষ্ট চার্জ বা আবিষ্ট আধান। আর যার কারণে, যে আহিত বস্তুর কারণে হলো, সেই আহিত বস্তুটা আবেশী আধান, অর্থাৎ তার আবেশের কারণে এ আবিষ্ট হয়েছে। হ্যাঁ, এই তাহলে আমরা আশা করি তড়িৎ আবেশ নিয়ে আর কোনো কথা নাই। তোমাদের খ নাম্বারে যেটা এসে থাকে প্রায়, যে তোমার তড়িৎ আবেশ কি ব্যাখ্যা করো, অথবা দুইটা চার্জ দিবে যে কোনটা দিয়ে কোনটাকে হচ্ছে বা স্পর্শ না করিয়ে কীভাবে হচ্ছে আধান বা চার্জ সৃষ্টি করা হয় সেই প্রক্রিয়াটা ব্যাখ্যা করো। এক্ষেত্রে আমরা যদি ধনাত্মক চার্জ দ্বারা অনাহিত বস্তুকে আনি তাহলে সেখানে ঋণাত্মক চার্জ সৃষ্টি হয়, এবং আমরা যদি এখানে ঋণাত্মকভাবে আহিত একটা বস্তুকে নিরপেক্ষ বস্তুর কাছে আনি তাহলে সেখানে ধনাত্মক চার্জের সৃষ্টি হবে, কারণ বিপরীতধর্মী চার্জ হচ্ছে একে অপরকে আকর্ষণ করে রেখে দিবে, বাকিটা ভূমির সাথে সংযোগ করে দিলে সেই আধান বা চার্জটা হচ্ছে ভূমিতে চলে যাবে। এই জিনিসটা আশা করি বুঝে গিয়েছো। এটা নিয়ে আর কথা না বাড়াই, এবার আমরা পরবর্তী টপিকে চলে যাই। এবার হচ্ছে আমাদের ইলেকট্রোস্কোপ। ইলেকট্রোস্কোপটা হচ্ছে একটা যন্ত্র, যে যন্ত্রের মাধ্যমে একটা বস্তুর ভিতরে আধান বা চার্জ আছে কিনা, অর্থাৎ আধান বা চার্জের অস্তিত্ব এবং সেই চার্জটা কি ধনাত্মক নাকি ঋণাত্মক, এই জিনিসটা বের করা যায় বা প্রকাশ করা হয়, সেই যন্ত্রটাকে বলা হয় ইলেকট্রোস্কোপ। সংজ্ঞাটা কি, যে যন্ত্রের মাধ্যমে কোনো বস্তুতে আধান বা চার্জের অস্তিত্ব এবং প্রকৃতি নির্ণয় করা হয় তাকে ইলেকট্রোস্কোপ যন্ত্র বলে। আমরা যদি একটু সংজ্ঞাটা এখানে লিখি তারপরে আমরা ব্যাখ্যাতে চলে যাব। আমরা হচ্ছে যার মাধ্যমে বা যে যন্ত্রের মাধ্যমে কোনো বস্তুর আধান বা চার্জের অস্তিত্ব, কোনো বস্তুতে আধান বা চার্জের অস্তিত্ব এবং প্রকৃতি নির্ণয় করা যায় তাকে ইলেকট্রোস্কোপ যন্ত্র বলে। তাহলে অস্তিত্ব বলতে একটা পরমাণুতে বা একটা বস্তুতে, যে কোনো একটা পদার্থতে আসলে আদৌ আধান আছে কি না সেটাও আমি বুঝতে পারবো, এবং যদি থেকে থাকে তাহলে সেটা প্রকৃতি কীরকম, সেটা কি ধনাত্মক নাকি ঋণাত্মক সেই জিনিসটাও আমি বুঝতে পারবো। এই দুইটা জিনিস যে যন্ত্রের মাধ্যমে বোঝা যায় সেটাকে বলা হয় ইলেকট্রোস্কোপ যন্ত্র। আমরা যদি একটু ব্যাখ্যাটা এখানে দেখে থাকি,
আমরা একটু ইলেকট্রোস্কোপের ব্যাখ্যাটা এখানে দেখব। আমরা একটা চার্জের কথা যদি বলি, আচ্ছা, এটা একটা ধাতব চাকতি, আর এখানে একটা দণ্ড থাকে, দণ্ডের মাথায় দুইটা পাত ঝুলানো থাকে। এই পাতটা অ্যালুমিনিয়ামের হতে পারে, কখনো কখনো এটা স্বর্ণ দিয়ে তৈরি করা হয়। এটা স্বর্ণের পাতই আলটিমেটলি থাকে, এই জন্য এটাকে আগে যে নামে ডাকা হতো সেটাকে স্বর্ণপাত যন্ত্র বলা হতো। এখন নতুন নাম হচ্ছে ইলেকট্রোস্কোপ যন্ত্র, দুইটা একই জিনিস। এই পাত দুটো স্বর্ণের অথবা অ্যালুমিনিয়ামের তৈরি থাকে, আর এটা হচ্ছে একটা ধাতব চাকতি, অর্থাৎ ধাতুর, যে কিনা বিদ্যুৎ পরিবহন করতে পারে। তাই আমরা প্রথমে এখানে দুইটা কথা বলেছি, যার মাধ্যমে কোনো বস্তুতে আধান বা চার্জের অস্তিত্ব এবং প্রকৃতি নির্ণয় করতে পারবো। আগে আমরা দেখব অস্তিত্ব, যে একটা যে কোনো একটা পদার্থকে যদি আমি এই ইলেকট্রোস্কোপ যন্ত্রের কাছে আনি, ধাতব চাকতিতে এটাকে যদি আমি সংযুক্ত করে দেই, তাহলে সেটার ভিতরে চার্জ বা আধান আছে কিনা তখন সেটা আমি বুঝতে পারবো। কিভাবে আমরা যদি একটু দেখি, ধরলাম আমি একটা বস্তু এনেছি, সেটা হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত। আমি জানি না ধনাত্মক না ঋণাত্মক চার্জযুক্ত, ধনাত্মক চার্জযুক্ত ধরে নিলাম। যেহেতু ধনাত্মক চার্জযুক্ত, অর্থাৎ এটার ভিতরে ধনাত্মক চার্জ আছে, তার মানে এটা হচ্ছে এই ধাতব চাকতির মাধ্যমে এই ধনাত্মক চার্জগুলো গিয়ে এই পাতে বসবে। এখন পাতটা আগে যেই ফাঁক ছিল, পাতের ভিতরে আগে যে দূরত্ব ছিল, সেই দূরত্ব এখন একটু বেড়ে যাবে। কিভাবে বেড়ে যাবে? কারণ এই পাশেও ধনাত্মক চার্জ, এই পাশেও ধনাত্মক চার্জ। যেহেতু ধনাত্মক চার্জ এখানে এসেছে আর ধনাত্মক চার্জ একে অপরকে বিকর্ষণ করে, তখন আমরা যদি দেখি পাত দুটো স্বাভাবিক অবস্থানের চেয়ে একটু দূরে সরে গিয়েছে, তখনই আমরা বুঝতে পারবো এর ভিতরে চার্জ বা আধান আছে কি বা নাই, এটা আমরা বুঝে যাব। একইভাবে আমরা যদি একটা ঋণাত্মক বস্তুকে এর কাছে আনি, ঋণাত্মক চার্জযুক্ত একটা বস্তুকে আনি, তখন কি ঘটনা ঘটবে? তখন এই দণ্ড দিয়ে ঋণাত্মক চার্জগুলো এসে পাতে জমা হবে। একইভাবে আমরা জানি পরস্পর সমধর্মী চার্জ একে অপরকে বিকর্ষণ করে। যেহেতু এই পাত্রে শুধুমাত্র ঋণাত্মক চার্জ আছে, সেই চার্জটা যেহেতু এখানে এসেছে, দুই পাতেই বসেছে, এই পাতে দুই পাতে বসার কারণে সমধর্মী চার্জ হয়। আগের মতো এই পাত দুটো দূরে সরে যাবে। দূরে সরে গেলে আমি বুঝতে পারবো আসলে এখানে আধান বা চার্জ আছে। এখন কথা হচ্ছে, একটা হচ্ছে ধনাত্মক আর একটা ঋণাত্মক। আমি তো আগে থেকে জানি না যে ধনাত্মক চার্জ নাকি ঋণাত্মক চার্জ আছে, তাহলে আমি অস্তিত্ব নির্ণয় করতে পারলাম যে আসলে এখানে চার্জ আছে কি নাই, কিন্তু ধনাত্মক নাকি ঋণাত্মক তখন সেটা আমি কিভাবে নির্ণয় করতে পারবো? এই জিনিসটা আসলে আমরা দেখি, এটাকে বলা হয় প্রকৃতি, যে আসলে প্রকৃতিটা কি রূপ, সেটা কি ধনাত্মক চার্জ নাকি ঋণাত্মক চার্জ। এই জিনিসটা আমরা এখন একটু দেখব। এটা করার জন্য আমাকে এই পাত দুটোকে আগে থেকে যে কোনো একটা চার্জে চার্জিত করে নিতে হবে। সহজ একটা ব্যাখ্যা, আমরা এই পাত দুটোকে যদি ধনাত্মক চার্জে আগে থেকে চার্জিত করে রাখি, আগে থেকে আমি ধনাত্মক চার্জে চার্জিত করে রাখবো, তখন তারা একে অপরকে বিকর্ষণ করে একটা নির্দিষ্ট ব্যবধানে থেকে যাবে, একটা নির্দিষ্ট দূরত্বে থাকবে। যখন আমি ধনাত্মক চার্জযুক্ত একটা বস্তুকে এই ধাতব চাকতিতে প্রবেশ করাবো বা স্পর্শ করাবো, তখন এই ধাতব চাকতি দিয়ে ধনাত্মক চার্জগুলো এসে এখানে জমা হবে। জমা হওয়ার ফলে কি হবে? যেহেতু আগে থেকে এই পাত দুটো ধনাত্মক চার্জে চার্জিত করা আছে, এখন নতুন করে আরও বেশি পরিমাণে ধনাত্মক চার্জ সেখানে জমা হয়েছে। তার মানে বিকর্ষণটা আগে যেই পরিমাণ ছিল এখন আরও বেড়ে যাবে। বেড়ে যাওয়ার ফলে আমি কি বুঝতে পারবো? যে এখানে ধনাত্মক চার্জ আছে। যদি একইভাবে আমি ঋণাত্মক চার্জে চার্জিত করতাম এই বস্তুটাকে, এবং এখান থেকে যদি ধনাত্মক চার্জ আসতো, তাহলে কি ঘটনা ঘটতো? আগে থেকে আমি ঋণাত্মক চার্জে যদি চার্জি করে রাখতাম এবং পাত থেকে এসেছে ধনাত্মক চার্জ, তখন এই পাত দুটো যে আগে অবস্থা ছিল ঋণাত্মক চার্জের কারণে বিকর্ষণ, এখন ধনাত্মক চার্জ আসাতে ওই ঋণাত্মক চার্জ ধনাত্মক চার্জকে একটু নিরপেক্ষ করে দিবে, ফলে দূরত্বটা একটু কমে যাবে, আমি বুঝতে পারবো এখানে ধনাত্মক চার্জ আছে। একইভাবে আমি যদি ধনাত্মক চার্জ না আনি, ধনাত্মক চার্জযুক্ত একটা বস্তুকে না আনি, ঋণাত্মক চার্জযুক্ত একটা বস্তুকে এই ধাতব চাকতিতে প্রবেশ করাই এবং এখানে পাত দুটোকে আগে থেকে যে কোনো একটা চার্জে চার্জিত করে রাখি, তখন পাত দুটো একটা নির্দিষ্ট ব্যবধানে থাকবে। যখন আমি ঋণাত্মক চার্জযুক্ত একটা বস্তুকে ধাতব চাকতির কাছে আনবো, তখন ঋণাত্মক চার্জ এই পাত দিয়ে এখানে এসে জমা হবে। ফলে কি হবে? যদি আমি আগে থেকে ধনাত্মক চার্জে চার্জিত করে রাখি, ঋণাত্মক চার্জ এসে এই ধনাত্মক চার্জগুলোকে নিরপেক্ষ করে দিবে, পাতগুলো আগের অবস্থান থেকে একটু
কাছে চলে আসবে। কাছে চলে আসলেই আমি বুঝতে পারবো যে এখানে ঋণাত্মক চার্জ আছে। যদি একইভাবে আমি ধনাত্মক চার্জে চার্জিত না করতাম, ঋণাত্মক চার্জে চার্জিত করে রাখতাম, তাহলে কি ঘটনা ঘটতো? দেখা যেত এই পাত থেকে ঋণাত্মক চার্জ বা এই পদার্থ থেকে ঋণাত্মক চার্জ এই পাতের মাধ্যমে এখানে এসে জমা হতো। ফলে আগে যেই পরিমাণ সমধর্মী চার্জ একে অপরকে বিকর্ষণ করতো, এখন বিকর্ষণটা বেড়ে যাবে। বিকর্ষণ বেড়ে যাওয়ার ফলে আমরা বুঝতে পারবো যে এখানে ঋণাত্মক চার্জ আছে। তাহলে যেই কেসগুলো কথা বললাম, তুমি যদি ধনাত্মক বস্তু আনো, এখানে কোন পরিমাণ চার্জে চার্জিত করতে হবে, তুমি যদি ঋণাত্মক বস্তু আনো, এখানে কী চার্জে চার্জিত করা থাকলে তুমি বুঝতে পারবা। এই জিনিসগুলোই ইলেকট্রোস্কোপের ব্যাখ্যা, যে আধান বা চার্জের প্রকৃতি আসলে আমরা কীভাবে নির্ণয় করব। প্রশ্নের প্যাটার্নটা এরকম হবে। ঘ নাম্বারে তোমাকে একটা স্বর্ণপাত যন্ত্রের কথা উপরে উদ্দীপকে বলে দিবে। ঘ নাম্বারে বলবে যে ইলেকট্রোস্কোপ যন্ত্রের মাধ্যমে কিভাবে আমরা আধান বা চার্জের অস্তিত্ব এবং প্রকৃতি নির্ণয় করতে পারি, ব্যাখ্যা করো। তখন তুমি এই চিত্রগুলো একে ব্যাখ্যা করে দিলেই অ্যান্সার। আশা করি ইলেকট্রোস্কোপ যন্ত্র নিয়ে আর কারো কোনো প্রবলেম থাকার কথা নয়। এই টপিকটা সেরে এবার আমরা সামনের টপিকগুলোতে আগাই। এরপরে আমাদের মাঝে যেই টপিক আছে এই অধ্যায়ের অন্যতম একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে কুলম্ব স্যারের সূত্র। কুলম্ব স্যারের সূত্রটা কি আমরা যদি আগে একটু সংজ্ঞায় লিখে নেই। আচ্ছা, সংজ্ঞাটা হচ্ছে নির্দিষ্ট মাধ্যমে দুটি বিন্দু আধান পরস্পরের কাছাকাছি রাখলে এদের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলের মান, এই কথাটা মাথায় রাখতে হবে। আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। জিনিসটা আমাদের মহাকর্ষ সূত্রের সাথে মিলে যায়। মহাকর্ষে যে সূত্রটা দিয়েছিলেন নিউটন স্যার, যে দুটি ভর যদি কাছাকাছি রাখা হয় বা পাশাপাশি রাখা হয়, তখন ভরগুলো একে অপরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মানটা তাদের ভরের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই সূত্রটার ভিতরে আর কুলম্ব স্যারের সূত্রটার ভিতরে একটু জাস্ট ডিফারেন্স, সেটা হচ্ছে ওখানে আমরা শুধু আকর্ষণ বল বলে থাকি, এখানে আকর্ষণ বা বিকর্ষণ বল দুটোই বলবো। যে দুইটা বিন্দু চার্জ, আমরা যদি এখানে বিন্দু চার্জ নিয়ে কথা বলবো, অনেক বড় একটা চার্জ নিয়ে আমরা কথা বলবো না। যেমন এখানে একটা বিন্দু চার্জ ডাকলাম, এখানে একটা বিন্দু চার্জ, আমরা এটার নাম যদি দেই Q1, এই চার্জটার নাম যদি দেই Q2, তাহলে দেখা যাবে এই এবং এই চার্জগুলোর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে d। হ্যাঁ, এই চার্জের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে d। তাহলে কুলম্ব স্যার কি বলেছেন, এই যে চার্জ রেখেছে, একটা হচ্ছে Q1 চার্জ, একটা হচ্ছে Q2 চার্জ, এই চার্জগুলো একে অপরকে আকর্ষণ বা বিকর্ষণ করবে। কখন আকর্ষণ কখন বিকর্ষণ করবে আমরা সেটা আগেই দেখে এসেছি। দুটো চার্জ যদি সমধর্মী হয় তাহলে পরস্পরকে বিকর্ষণ করবে। অর্থাৎ বিকর্ষণ করা মানে হচ্ছে একটা বল কাজ করতেছে। যখন দুটো চার্জ সমধর্মী না হয়ে বিপরীতধর্মী হবে, তখনও তারা হচ্ছে আকর্ষণ করবে। আকর্ষণ করাও এক প্রকার বল, অর্থাৎ আকর্ষণ করবে বা বিকর্ষণ করবে, এবং সেটা নির্দিষ্ট একটা মাধ্যমের জন্য মানে মাধ্যম ভেদে এটা ভিন্ন ভিন্ন হবে। সেই ক্ষেত্রে আমরা আকর্ষণ বিকর্ষণ এই ক্ষেত্রে দুইটাই কাজ করবে। এই আকর্ষণ বিকর্ষণ বলের মান, যেটা আকর্ষণ হোক বিকর্ষণ হোক, সেই বলটা কীরকম হবে সেটা বলেছেন তিনি। চার্জদ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ চার্জদ্বয়ের গুণফল যত বাড়াবো, আকর্ষণ বা বিকর্ষণ তত বেড়ে যাবে, এবং দূরত্ব যত বাড়াবো সেটা বর্গের সমানুপাতিকে বলটা তত কমে যাবে। অর্থাৎ এইটার থেকে আমরা লিখতে পারি F সমানুপাতিক Q1 Q2 d স্কোয়ার। এইটাই হচ্ছে কুলম্ব স্যারের সূত্রের রূপ। এখন এই সূত্রটা থেকে আমরা যদি সংজ্ঞাটা একটু মুছে দিই, এই সূত্রটা থেকে আমরা যদি সমানুপাতিক ধ্রুবকটা উঠিয়ে দেই, তখন দেখা যাবে একটা সমানুপাতিক ধ্রুবক চলে আসবে, যেটার নাম হচ্ছে K, Q1 Q2 ডিভাইডেড বাই d স্কোয়ার। এখানে Kটা হচ্ছে শূন্য মাধ্যমে ভেদন যোগ্যতা 9 × 10⁹ কুলম্ব। এই মানটা হচ্ছে ফিক্সড, যে এই ধ্রুবকটার মান শূন্য মাধ্যমে যেটা কাজ করে সেটা হচ্ছে 9 × 10⁹। এটা মাধ্যম ভেদে চেঞ্জ হয়ে যেতে পারে। আমরা সবসময় সাধারণত এটা শূন্য মাধ্যমে চিন্তা করে থাকি বা ম্যাথগুলো করে থাকি। তাহলে এটা হচ্ছে মেইনলি কুলম্ব স্যারের সূত্র। এখন
আকর্ষণ চার্জ এবং বিকর্ষণ বল আকর্ষণ বল কখন আমরা বুঝতে পারবো, যখন একটা চার্জ ঋণাত্মক হবে আর একটা চার্জ ধনাত্মক হবে, তখন একটা চার্জ যদি আমরা ঋণাত্মক এখানে বসাই, ধনাত্মক বসাই, প্লাস মাইনাস গুণ হয়ে আলটিমেটলি পুরো মানটা নেগেটিভ আসবে, তখনই আমরা বুঝতে পারবো আকর্ষণ করতেছে, কারণ ধনাত্মক ঋণাত্মক একে অপরকে আকর্ষণ করবে। আকর্ষণ করা মানে হচ্ছে একটা চার্জ ঋণাত্মক একটা চার্জ ধনাত্মক, গুণফলটা ঋণাত্মক আসবে, ফলে আমরা বুঝতে পারবো এটা আকর্ষণধর্মী চার্জ। কিন্তু যদি দুইটা ধনাত্মক হয় বা দুইটা ঋণাত্মক হয় তখন কি হবে, এখানে দুইটা চার্জ ধনাত্মক হোক অথবা দুইটা চার্জ ঋণাত্মক, মাইনাস মাইনাস গুণ করলে প্লাস, প্লাস প্লাস গুণ করলে প্লাস, সেক্ষেত্রে এখানে কোনো মাইনাস বা প্লাস আসবে না, ফলে আমরা বুঝতে পারবো চার্জটা বিকর্ষণধর্মী। কী ধর্মী? বিকর্ষণধর্মী। এটাই হচ্ছে কুলম্ব স্যারের সূত্র, এটা নিয়ে আর আমরা কথা বলবো না। আশা করি কুলম্ব স্যারের সূত্র নিয়ে আর কারো প্রশ্ন থাকবে না। এবার আমরা যেটা দেখব, আমাদের পরীক্ষায় প্রায় এসে থাকে কুলম্ব স্যারের ধ্রুবকের একক কি। আমরা একটু আগে সূত্রটা দেখে এসেছি, F = Q1 Q2 ডিভাইড বাই ডি স্কোয়ার। এখন এখান থেকে যদি আমি কেটা রেখে দিই, Q1 Q2 এই পাশে আছে, গুণ আকারে এই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে F ডিভাইডেড বাই Q1 Q2 অ্যান্ড ডি স্কোয়ার আছে এই পাশে, ভাগ আকারে এই পাশে এসে গুণ হয়ে যাবে। সেক্ষেত্রে আমি এফ এর একক জানি নিউটন, ডি মানে হচ্ছে দূরত্ব, দূরত্বের একক হচ্ছে মিটার, স্কোয়ার আছে স্কোয়ার, নিচে কুলম্ব ইন্টু কুলম্ব, অর্থাৎ চার্জের একক হচ্ছে কুলম্ব, কুলম্ব কুলম্ব গুণ করলে হয় কুলম্ব স্কোয়ার। এটাকে যদি আমি লিখি ভাগ আকারে থাকলে আমরা জানি সেটা ইনভার্স আকারে চলে আসে, কুলম্ব ইনভার্স 2। এটাই হচ্ছে কুলম্ব স্যারের ধ্রুবক, কুলম্ব স্যারের ধ্রুবকের একক নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব। এটা নিয়ে এটা এমসিকিউতে আসতে পারে, এটা নিয়ে আশা করি আমাদের কোনো ঝামেলা থাকবে না। এরপরে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। কোনো চার্জের যে অঞ্চলব্যাপী এর প্রভাব বিদ্যমান থাকে তাকে তড়িৎ ক্ষেত্র বলে। একটা চার্জ আমি রাখলাম, এই ক্ষেত্রের ভিতরে আমি একটা চার্জ রাখলাম, এখন এই চার্জটা ধনাত্মক চার্জকে বিকর্ষণ করবে, ঋণাত্মক চার্জকে আকর্ষণ করবে, তার একটা নির্দিষ্ট ক্ষেত্র পর্যন্ত সে হচ্ছে আকর্ষণ বিকর্ষণটা করতে পারবে। এর বাইরে আমি যদি একটা বস্তু রাখি তাহলে সে আকর্ষণ বিকর্ষণ করতে পারবে না। আমরা যদি একটা বাস্তব উদাহরণ দিয়ে দেখি, আমরা ম্যাগনেট বা চুম্বক সবাই চিনে থাকি, আমরা জানি একটা চুম্বক একটাকে আকর্ষণ করে এবং প্রান্তগুলো এক করে দিলে সেটাকে বিকর্ষণ করে। এখন একটা নির্দিষ্ট দূরত্বে রাখলে চুম্বকটা আকর্ষণ করে নিয়ে আসতে পারে, কিন্তু একটু বেশি দূরত্বে রাখলে আর আকর্ষণ করতে পারে না। তেমনই আমি ধরে নিলাম এই চার্জটা এই ক্ষেত্র পর্যন্ত সে হচ্ছে আকর্ষণ বিকর্ষণ করতে পারে, এর বাইরে যদি আমি কোনো চার্জকে স্থাপন করি সে আকর্ষণও করতে পারবো না, বিকর্ষণ করতে পারবো না। অর্থাৎ যে অঞ্চলব্যাপী এই চার্জটা আকর্ষণ বিকর্ষণ করতে পারবে সেই অঞ্চলটাকে বলবো তড়িৎ ক্ষেত্র। তুমি যে এলাকায় থাকো সেই এলাকায় তোমার একটা প্রভাব বিদ্যমান, বাইরের এলাকায় গিয়ে তুমি প্রভাব দেখাইতে পারবে না, অর্থাৎ তোমার ক্ষেত্র হচ্ছে তোমার এলাকা, তুমি বাইরে গিয়ে আর প্রভাব দেখাইতে পারবে না। আশা করি তড়িৎ ক্ষেত্র নিয়ে আমাদের আর কোনো ঝামেলা থাকবে না। এরপরে আমাদের যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে পরবর্তী টপিক আমাদের তড়িৎ তীব্রতা। তড়িৎ ক্ষেত্রের ভিতরে একক ধনাত্মক চার্জ স্থাপন করলে এটি যে পরিমাণ বল অনুভব করবে তাকে তড়িৎ তীব্রতা। তড়িৎ ক্ষেত্রের ভিতর একক ধনাত্মক চার্জ স্থাপন করলে এটি যে পরিমাণ বল অনুভব করবে সেটা হতে পারে আকর্ষণ বল, হতে পারে বিকর্ষণ বল। যে পরিমাণ আকর্ষণ অথবা বিকর্ষণ বল অনুভব করবে তাকে তড়িৎ তীব্রতা বলব। ধরে নিলাম এটা হচ্ছে একটা তড়িৎ ক্ষেত্র, এটার ভিতরে ধনাত্মক চার্জ আছে, আবার এখানে ধরে নিলাম আরেকটা তড়িৎ ক্ষেত্র, এটার ভিতরে ঋণাত্মক চার্জ আছে। এখন আমি একক ধনাত্মক একটা চার্জ স্থাপন করে দিব, যে কোনো জায়গায় আমি একক ধনাত্মক চার্জ স্থাপন করে দিব, এখানেও আমি একক ধনাত্মক একটা চার্জ স্থাপন করে দিলাম। তাহলে এই চার্জটাকে বিকর্ষণ করবে মানে একটা বল সৃষ্টি হচ্ছে, সেটা বল অনুভব করতেছে। এখানে আমি একটা একক ধনাত্মক চার্জ স্থাপন করে দিয়েছি, এখানে যে ক্ষেত্রের চার্জ সেটা হচ্ছে কিউ, সেটার নাম দিলাম আমি কিউ। এখানে যে ক্ষেত্রের চার্জ তার নাম দিলাম আমি কিউ। হ্যাঁ, তাহলে এই চার্জের কারণে একক ধনাত্মক চার্জটা একটা বিকর্ষণ বল অনুভব করবে, এই চার্জের কারণে একক ধনাত্মক চার্জটা একটা আকর্ষণ বল অনুভব করবে, কারণ পরস্পর বিপরীতধর্মী, এখানে সমধর্মী। ওই যতটুকুন বল আকর্ষণ বা বিকর্ষণ অনুভব করবে তাকে তড়িৎ তীব্রতা বলবো। একক ধনাত্মক চার্জ স্থাপন করলে যে পরিমাণ বল অনুভব করবে। এখন আমরা যদি সূত্রটা দেখি বা একটু সংজ্ঞার মাধ্যমে দেখি, সূত্রের মাধ্যমে আমরা ধরে নিলাম একটা তড়িৎ ক্ষেত্রের ভিতরে আমি কিউ পরিমাণ চার্জ স্থাপন করেছি।
এখন কিউ পরিমাণ চার্জ স্থাপন করলে নিশ্চয়ই এটা এফ পরিমাণ বিকর্ষণ বল অনুভব করবে। কিউ পরিমাণ বলতে এখানে আমি অনেক বড় একটা চার্জের কথা বুঝিয়েছি, যে অনেক বেশি পরিমাণে একটা চার্জ স্থাপন করলে সেটা যে বল অনুভব করবে তাকে আমরা এফ দ্বারা প্রকাশ করব। কিন্তু এটাকে তো আমি তড়িৎ তীব্রতা বলবো না, আমি তড়িৎ তীব্রতা বলবো যখন একক ধনাত্মক চার্জ নিয়ে কাজ করব বা একক ধনাত্মক চার্জ স্থাপন করব, তখন সেটা যে পরিমাণ বল অনুভব করবে তাকে আমরা তড়িৎ তীব্রতা বলতে পারবো। তাহলে আমরা যদি একটু দেখি, সংজ্ঞাটা মুছে দিলাম। ধরে নিলাম ক্ষেত্রের ভিতরে আমি কিউ পরিমাণ চার্জ স্থাপন করলে সেটা হচ্ছে এফ পরিমাণ বল অনুভব করে। তাহলে আমি একক ধনাত্মক চার্জ স্থাপন করলে সেটা কি আরো বেশি পরিমাণ বল অনুভব করবে না কম? অবশ্যই কম। তাহলে এফ বাই কিউ। আর এটাকে আমি একটু আগে সংজ্ঞা দিয়েছি তড়িৎ তীব্রতা, অর্থাৎ তড়িৎ তীব্রতাকে প্রকাশ করা হয় ই দ্বারা, ই ইকুয়ালস টু এফ বাই কিউ। এটা হচ্ছে তড়িৎ তীব্রতার সূত্র, যে একটা ক্ষেত্রের ভিতরে আমি কিউ পরিমাণ চার্জ স্থাপন করলাম, সেটা এফ পরিমাণ বল অনুভব করবে। তাহলে আমি একক ধনাত্মক চার্জ যদি চিন্তা করি সেটা হচ্ছে, বা একক পরিমাণ চার্জ চিন্তা করলে সেটা হচ্ছে এফ বাই কিউ পরিমাণ বল অনুভব করবে। আর সেটাকে আমি বলে এসেছি তড়িৎ তীব্রতা, অর্থাৎ ই ইকুয়ালস টু এফ বাই কিউ। এটা কখন আমরা ব্যবহার করব? যখন আমাদেরকে বল দেওয়া থাকবে যে কী পরিমাণ বল অনুভব করতেছে এবং কত চার্জ স্থাপন করেছি, সেটা যদি দেওয়া থাকে তাহলে আমরা এই সূত্র দিয়ে, এই সূত্রের মাধ্যমে তড়িৎ তীব্রতা বের করতে পারবো। কিন্তু অনেক সময় আমাদেরকে চার্জ দেওয়া থাকে না, আমাদেরকে ক্ষেত্রের চার্জ দেওয়া থাকে। যেমন এখানে তড়িৎ ক্ষেত্র সৃষ্টিকারী একটা চার্জ যেটার নাম হচ্ছে কিউ, এবং যে চার্জ স্থাপন করেছি সেটা হচ্ছে ছোট হাতের কিউ দিয়ে আমি প্রকাশ করেছি একটু আগে। এখন এই ক্ষেত্রে যেটা হয়ে থাকে, এই চার্জটা একটা বল অনুভব করবে, আর আমরা একটু আগে দেখে এসেছি এটা একক ধনাত্মক না, এটা যে পরিমাণ একটা চার্জ স্থাপন করেছি। তাহলে ক্ষেত্রের চার্জ আরেকটা চার্জ, দুইটা চার্জের ভিতরে যে আকর্ষণ বা বিকর্ষণ বল, এফ দ্বারা তো আমরা বলকে ইন্ডিকেট করতেছি। তাহলে এখানে যে আকর্ষণ বা বিকর্ষণ বল সেটা আমরা একটু আগে দেখে এসেছি কুলম্ব স্যারের সূত্র থেকে, কে কিউ কিউ ডিভাইডেড বাই ডি স্কোয়ার, দূরত্বের এই চার্জটা যে চার্জ স্থাপন করেছি, আর এটা হচ্ছে ক্ষেত্রের চার্জ। অর্থাৎ ক্ষেত্রের চার্জের ভিতরে আরেকটা চার্জের যে আকর্ষণ বা বিকর্ষণ বল, সেটাকে আমরা এই সূত্রের মাধ্যমে একটু আগে দেখে এসেছি। তাহলে এখানে আমরা ছোট হাতের কিউ দ্বারা যে চার্জ স্থাপন করেছি সেটাকে বুঝিয়েছি, এখানে আমরা ক্ষেত্রের বড় হাতের কিউ দ্বারা ক্ষেত্রের চার্জকে বুঝিয়েছি। এখন এই এফ এর মানটা যদি আমরা এই সমীকরণে বসিয়ে দিই, তাহলে আমরা যেটা পাবো, কে কিউ কিউ ডিভাইড বাই ডি স্কোয়ার ডিভাইডেড বাই কিউ। এটাকে যদি আমরা গুণ আকারে লিখি, কে কিউ কিউ ডি স্কোয়ার ইন্টু 1/কিউ, কিউ কিউ কাটা, এই কিউ এবং এই কিউ, এটাকে আমরা যে চার্জ স্থাপন করেছি ওই চার্জের কথা বলেছি, অর্থাৎ কিউ কিউ কাটা। তাহলে যেটা থাকবে ইজ ইকুয়ালস টু কে কিউ ডিভাইডেড বাই ডি স্কোয়ার, অর্থাৎ চার্জের মধ্যবর্তী দূরত্বের কথা তোমাকে বলে দিবে, সেই দূরত্ব এবং যে ক্ষেত্র সৃষ্টিকারী চার্জের কথা যদি বলে দেওয়া হয়, ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ এবং কুলম্ব চার্জের যে ধ্রুবক, সেই ধ্রুবকের মান তো তুমি ফিক্সড মান জানো শূন্য মাধ্যমে। এই তিনটা মান বলে দিয়ে অনেক সময় বলবে যে তড়িৎ তীব্রতা বের করো, তখন আমরা এই সূত্র ব্যবহার করে তড়িৎ তীব্রতা বের করতে পারবো। তাহলে তড়িৎ তীব্রতার আমরা দুইটা সূত্র দেখলাম, একটা হচ্ছে E = F/Q, যখন আমাকে বলের কথা বলে দেওয়া থাকবে এবং যে চার্জ স্থাপন করব তার কথা বলে দেওয়া থাকবে, তখন আমরা এইটা দিয়ে বের করতে পারবো। এবং যখন আমাকে বলের কথা বলে না দিবে, ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ দিবে এবং দূরত্ব দিয়ে দিবে, তখন আমরা এই সূত্র ব্যবহার করে তড়িৎ তীব্রতা নির্ণয় করতে পারবো। যদি আমরা এককটা দেখে থাকি, তড়িৎ তীব্রতার একক, তাহলে আমরা দেখতেই পাচ্ছি এই সূত্র থেকে E = F/Q, F এর একক হচ্ছে নিউটন, Q হচ্ছে চার্জ, কুলম্ব হচ্ছে C, অর্থাৎ নিউটন পার কুলম্ব। এটা হচ্ছে তীব্রতার একক, তড়িৎ তীব্রতার একক। আশা করি তড়িৎ তীব্রতা নিয়ে আর কারো কোনো প্রবলেম থাকার কথা না। এরপরে আমরা যেটা শিখব, তড়িৎ বলরেখা। তড়িৎ বলরেখাটা আসলে কি? এই জিনিস, এটা হচ্ছে একটা তড়িৎ ক্ষেত্র, এটার ভিতরে আমি ধনাত্মক চার্জ রাখলাম। এখন আমি যদি এর ভিতরে, এটা তড়িৎ ক্ষেত্র, এটা হচ্ছে ধনাত্মক চার্জ সৃষ্টিকারী তড়িৎ ক্ষেত্র আমরা বললাম। এখন এখানে যদি আমি একটা মুক্ত ধনাত্মক চার্জ স্থাপন করি, অর্থাৎ সেটা মুক্ত, সেটাকে আমি ছেড়ে দিয়েছি তড়িৎ ক্ষেত্রের ভিতরে এনে, তাহলে এটা বিকর্ষণের কারণে অবশ্যই এইভাবে হচ্ছে সে বেরিয়ে হয়ে যাবে। আরেকটা চার্জ যদি আমি স্থাপন করি, তাহলে সেটাও ছেড়ে দিলে
তখন সেটা এই পথে বেরিয়ে যাবে। আরেকটা চার্জ আমি স্থাপন করলে সেটা হচ্ছে একটা নির্দিষ্ট পথে, কারণ ছেড়ে দিব এখানে এনে ছেড়ে দিলে সেটা এই ধনাত্মক একে অপরকে বিকর্ষণ করবে, এই চার্জটাকে বের করে দিবে। যেই পথে এই চার্জটা চলবে বা যেই পথে চার্জটা বের হয়ে যাবে তখন সেই চার্জটাকে আমি বলবো বা সেই রেখাটাকে বা সেই পথটাকে আমি বলবো তড়িৎ বলরেখা। কাকে বলা হয়? তড়িৎ ক্ষেত্রের ভিতরে মুক্ত ধনাত্মক চার্জ। এখন ক্ষেত্র সৃষ্টিকারী চার্জটা ঋণাত্মক হতে পারে, ধনাত্মক হতে পারে, যাই হোক, কিন্তু যেই চার্জটা স্থাপন করবে সেটা মুক্ত ধনাত্মক হইতে হবে। মুক্ত ধনাত্মক চার্জ স্থাপন করলে সেটা যেই পথে পরিভ্রমণ করে সেই পথটাকেই বলবো তড়িৎ বলরেখা। তাহলে এখানে আমরা ধনাত্মক চার্জের ভিতরে যদি মুক্ত ধনাত্মক চার্জ রাখি তাহলে দেখতে পাবো চার্জটা এইভাবে পরিভ্রমণ হচ্ছে। যে একটা ধনাত্মক চার্জ আমি হচ্ছে এখানে রাখলাম, ধনাত্মক ক্ষেত্র আমি এখানে রাখলাম। এখন এখানে যদি আমি ধনাত্মক চার্জ রাখি তাহলে দেখা যাবে ধনাত্মক চার্জ আমি স্থাপন করলাম। আচ্ছা, একইভাবে আমি যদি একটা ঋণাত্মক ক্ষেত্র এখানে রাখি তখন ঋণাত্মক চার্জের ভিতরে দেখা যাবে বাইরে থেকে চার্জগুলো হচ্ছে ভিতরের দিকে প্রবেশ করবে। অর্থাৎ ঋণাত্মক চার্জের ভিতরে যখন আমি একটা মুক্ত ধনাত্মক চার্জ স্থাপন করব তখন ওই মুক্ত ধনাত্মক চার্জটা ঋণাত্মক চার্জ হচ্ছে আকর্ষণ করবে, অর্থাৎ ভিতরের দিকে নিয়ে আসবে। ভিতরের দিকে নিয়ে আসার অর্থ হচ্ছে এর ভিতরে প্রবেশ করতেছে, এই পথে চলতেছে। হ্যাঁ, একইভাবে ধনাত্মক যে চার্জের কথা আমরা বলেছি সেই চার্জটা হচ্ছে বের হয়ে যাচ্ছে। এই তাহলে আমরা দেখতে পেলাম তড়িৎ বলরেখা আসলে ধনাত্মক চার্জের ভিতরে প্রবেশ করে এবং ধনাত্মক চার্জ থেকে বের হয় সবসময় এবং ঋণাত্মক চার্জের ভিতরে প্রবেশ করে। ফলে চিত্রটা এরকম হয়। কিন্তু যদি আমরা এরকমভাবে একটু দেখে থাকি যে আসলে একটা ধনাত্মক চার্জ একটা ঋণাত্মক চার্জ পাশাপাশি স্থাপন করে দিলাম, তখন সেক্ষেত্রে তড়িৎ তীব্রতা বা তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বলরেখাগুলো কীরকম হবে। তখন যদি আমরা একটু চিত্র দেখে থাকি, এটা একটা ধনাত্মক চার্জ, এটা হচ্ছে একটা ঋণাত্মক চার্জ, এই ক্ষেত্রটা হচ্ছে ধনাত্মক, এই ক্ষেত্রটা হচ্ছে ঋণাত্মক। আমরা একটু আগে দেখেছি ধনাত্মক চার্জ থেকে তড়িৎ বলরেখা সবসময় বের হয়, ঋণাত্মক চার্জের ভিতরে এসে প্রবেশ করে। অর্থাৎ এখান থেকে যে তড়িৎ বলরেখাটা হবে সেটা হচ্ছে এইটা দিকে প্রবেশ করবে, এইভাবে হচ্ছে প্রবেশ করবে। একইভাবে হ্যাঁ, এরকম একটা চার্জ সৃষ্টি হবে, এরকম একটা ক্ষেত্র সৃষ্টি হবে যে ধনাত্মক চার্জ থেকে বের হবে, ঋণাত্মক চার্জে এসে প্রবেশ করবে। তখন চিত্রটা এরকম দেখা যাবে, কারণ ঋণাত্মক চার্জে আমরা একটু আগে দেখেছি তড়িৎ বলরেখাগুলো ঋণাত্মক চার্জে প্রবেশ করে ধনাত্মক চার্জ থেকে বের হয়। এখন দুইটা চার্জ, একটা ধনাত্মক একটা ঋণাত্মক রেখে যদি পাশাপাশি দেই তখন ধনাত্মক চার্জ থেকে তড়িৎ বলরেখা বের হবে, ঋণাত্মক চার্জে গিয়ে প্রবেশ করবে। তখন চিত্রটা এরকম। কিন্তু যখন আমরা সমধর্মী দুটো চার্জ পরস্পরকে পাশাপাশি রেখে দিব তখন আসলে কীরকম চিত্র গঠন হবে সেই জিনিসটা আমরা এবার একটু আমরা দেখব। এটাতে প্রবেশ করতেছে, আমরা যদি এরকম একটু দেখি, হ্যাঁ, আমরা যদি দুটো নেগেটিভ চার্জ পাশাপাশি রেখে দেই তখন দেখা যাবে এরকম একটা চিত্র সৃষ্টি হবে, এরকম একটা চিত্র তৈরি হবে যে
ঋণাত্মক চার্জের ভিতরেও বলরেখা প্রবেশ করতেছে, এখানেও ঋণাত্মক চার্জের ভিতরে বলরেখাগুলো প্রবেশ করতেছে, কিন্তু মাঝখানে আমরা একটা খালি জায়গা দেখতে পাচ্ছি। অর্থাৎ এই জায়গাটাতে কোনো তড়িৎ বলরেখা আমরা দেখতে পাচ্ছি না। কারণ কি? তড়িৎ বলরেখার একটা বৈশিষ্ট্য হচ্ছে তড়িৎ বলরেখা কখনো ওভারল্যাপ করে না, অর্থাৎ একটার উপর দিয়ে কখনো আরেকটা চলাচল করে না। এটা হচ্ছে তড়িৎ বলরেখার আরেকটা বৈশিষ্ট্য। এই জন্য এখানে একটা ফাঁকা স্থান তৈরি হয়, যেটাকে আমরা বলি নিরপেক্ষ বিন্দু বা নিস্পন্দ বিন্দু। তোমাকে প্রশ্ন করা হতে পারে যে তড়িৎ বলরেখায় নিরপেক্ষ বিন্দু কিভাবে সৃষ্টি হয় ব্যাখ্যা করো। একইভাবে আমরা দুটো সমধর্মী চার্জ যখন পাশাপাশি স্থাপন করে দিব, তখন সমধর্মী চার্জ থেকে তড়িৎ বলরেখাগুলো বের হবে, কিন্তু একটার উপর দিয়ে আরেকটা ওভারল্যাপ করবে না। যদি আমরা একটু চিত্রের মাধ্যমে দেখতে চাই, এখানে আমি একটা ধনাত্মক চার্জ রেখে দিলাম, এখানে একটা ধনাত্মক চার্জ, তাহলে ধনাত্মক চার্জ থেকে হচ্ছে তড়িৎ বলরেখাগুলো বের হবে। একইভাবে আমরা যদি একটু সুন্দর করে আঁকার চেষ্টা করি, এভাবে এভাবে যাবে, এভাবে যাবে, বের হচ্ছে। এবার তড়িৎ বলরেখাগুলো বের হচ্ছে। হ্যাঁ, সেমভাবে আমরা দেখতে পাচ্ছি দুটো সমধর্মী ধনাত্মক চার্জ যদি মানে পাশাপাশি রাখি, তখন সেখান থেকে তড়িৎ বলরেখা বের হয়। আমরা একটু আগে দেখে এসেছি ধনাত্মক চার্জ থেকে তড়িৎ বলরেখাগুলো সবসময় বের হয়, ঋণাত্মক চার্জে প্রবেশ করে। সেক্ষেত্রে দুটো ধনাত্মক চার্জ যুক্ত বস্তুকে যদি আমি পাশাপাশি রাখি আর সেখানে যদি মুক্ত ধনাত্মক চার্জ স্থাপন করি, তখন ওই মুক্ত ধনাত্মক চার্জটা যে পথে পরিবহন করবে, অর্থাৎ ধনাত্মক চার্জ থেকে বের হবে, সেটাকে বলি তড়িৎ বলরেখা। এবার দুইটাকে পাশাপাশি স্থাপন করলে দেখা যাবে এরকম একটা চিত্র গঠন হবে। সেমভাবে মাঝখানে একটা নিরপেক্ষ বিন্দু সৃষ্টি হয়ে যাবে, কারণ এখান থেকে যে রেখাগুলো যাবে একটার উপর দিয়ে আরেকটা কখনো ওভারল্যাপ করবে না। যদি ওভারল্যাপ করতো তাহলে এই দিকটাতে আসতে পারতো, এই দিকটাতে যেতে পারতো, কিন্তু এই ঘটনাটা কখনো ঘটে না। ফলে এখানে একটা নিরপেক্ষ বিন্দু সৃষ্টি হয়, অর্থাৎ এখানে কোনো প্রভাব থাকে না। এই পাশে যে ধাক্কা, এই পাশে যে ধাক্কা, সেই ধাক্কাটা সমান থাকে। কিন্তু নিরপেক্ষ বিন্দুটা কখন মাঝখানে হবে? যখন এই দুটো চার্জের প্রভাব একই থাকবে। এই ক্ষেত্রে এখান থেকে যে তড়িৎ বলরেখাগুলো বের হচ্ছে, এখানে যে তড়িৎ বলরেখাগুলো বের হবে, সবগুলোর বিকর্ষণ ক্ষমতা সেম থাকতে হবে। কিন্তু আমি একটা চার্জ যদি বড় দিতাম, তখন দেখা যেত এই তড়িৎ বলরেখাগুলো শক্তি বেশি থাকতো, সেগুলো আরেকটু এদিক দিয়ে আসতো, আর এগুলো আরেকটু সংকুচিত হয়ে এদিক দিয়ে যেত না, আরেকটু সংকুচিত হয়ে এভাবে যেত, আর এগুলো একটু পথ বড় করে আসতো, এরকম করে আসতো। তখন এর কাছাকাছি একটা নিরপেক্ষ বিন্দু সৃষ্টি হতো। অর্থাৎ যে চার্জটা বড় হবে তার তড়িৎ বলরেখাটা তত বেশি হবে। এর মানে হচ্ছে যে চার্জের শক্তি তত বেশি, যে চার্জের প্রভাব যত বেশি, সেখানে একক ধনাত্মক চার্জ স্থাপন করলে সেটা তত বেশি হচ্ছে তড়িৎ বলরেখা সৃষ্টি করতে পারে, আর এটাকে তড়িৎ তীব্রতা বলা হয়। হ্যাঁ, এইটা তড়িৎ তীব্রতাটাকে আলটিমেটলি প্রকাশ করে। তড়িৎ তীব্রতাটা কি বলেছিলাম? যে একটা তড়িৎ ক্ষেত্রের ভিতরে একক ধনাত্মক চার্জ স্থাপন করলে সেটা যে পরিমাণ বল অনুভব করে সেটাকে বলবো তড়িৎ তীব্রতা। এখন একটা বেশি চার্জ আছে মানে সেটাকে আমি একটা মুক্ত ধনাত্মক চার্জ স্থাপন করে দিলাম, তাহলে সেটা বেশি পরিমাণ বিকর্ষণ বল অনুভব করে বের হয়ে আসবে। অর্থাৎ তড়িৎ ক্ষেত্র, এই বলরেখার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আসলে ওইটার ভিতরে তড়িৎ তীব্রতা কীরকম, সে কী পরিমাণ একক ধনাত্মক চার্জ স্থাপন করে, সে কী পরিমাণ বল অনুভব করতেছে। এর মাধ্যমে আমরা বুঝতে পারি আসলে তার ভিতরে তড়িৎ তীব্রতাটা আসলে কত বা কীরকম কাজ করতেছে। এই জিনিসটা থেকে আমরা তড়িৎ বলরেখা নিয়ে আশা করি আর কারো কোনো সমস্যা থাকার কথা না। তোমরা একটু বইটা রিডিং দিলেই বাকি কথাগুলো বুঝতে পারবা। এই তড়িৎ বলরেখা দিয়ে অনেক হচ্ছে কোয়েশ্চেন এসে থাকে যে নিরপেক্ষ বিন্দু কি ব্যাখ্যা করো। সেক্ষেত্রে তোমাকে তড়িৎ বলরেখা নিয়ে আলোচনা করতে হয়, বা বলে যে তড়িৎ তীব্রতা এরকম এরকম চার্জ আমি যদি পাশাপাশি স্থাপন করি সেক্ষেত্রে বলরেখা চিত্রটা কীরকম হবে এঁকে দেখাও। সেক্ষেত্রে তোমাকে এই ব্যাখ্যাগুলো করে দেখাতে হবে। এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো, এই অধ্যায়ের অন্যতম টপিক বিভব। আমরা তড়িৎ ক্ষেত্র দেখেছি, সংজ্ঞাটা একটু পরে লিখতেছি। তড়িৎ ক্ষেত্র, এটা হচ্ছে একটা তড়িৎ ক্ষেত্র। এখন তড়িৎ ক্ষেত্র আমরা আগেই বলেছি, তড়িৎ ক্ষেত্র হচ্ছে যে অঞ্চলব্যাপী এর প্রভাব বিদ্যমান থাকবে সেটাকে আমরা বলবো তড়িৎ ক্ষেত্র। এখন এইটার বাইরের যে স্থান এটা হচ্ছে অসীম, এর বাইরে, এর সীমার বাইরে যেটা সেটা হচ্ছে এর জন্য অসীম। সেক্ষেত্রে এই সীমার বাইরে আমরা একক ধনাত্মক একটা চার্জকে যদি এই সীমার ভিতরে আনতে যাই, তাহলে আমাকে নিশ্চয়ই একটা কাজ করতে হবে। কারণ এটাকে বিকর্ষণ করবে মানে আমি এটাকে কাজ করে এখানে নিয়ে আসতে হবে, তাকে বল দিতে হবে, বল দিলে স্মরণ ঘটবে, স্মরণ দেওয়া মানে হচ্ছে কাজ ঘটতেছে। অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের ভিতরে একক ধনাত্মক চার্জকে আনতে
অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের ভিতরে একক ধনাত্মক চার্জকে এনে স্থাপন করতে যেই পরিমাণ কাজ করতে হয় তাকেই বিভব বলা হয়। তাকে কি বলা হয়? তড়িৎ বিভব। বুঝেছি জিনিসটা কি? একটা তড়িৎ ক্ষেত্রের ভিতরে যদি আমি কিউ পরিমাণ চার্জ জানি, অনেক বেশি পরিমাণ চার্জ, সেটাকে আমি এভাবে বলি কিউ। কিউ পরিমাণ চার্জকে যদি আমি তড়িৎ ক্ষেত্রের ভিতরে আনি, তাহলে সেই ক্ষেত্রে আমাকে কি পরিমাণ কাজ করতে হবে? আমি যদি কিউ পরিমাণ চার্জ তড়িৎ ক্ষেত্রের ভিতরে আনি, আমাকে অবশ্যই ডাব্লিউ পরিমাণ কাজ করতে হবে। এখন আমি বলেছি তড়িৎ ক্ষেত্রের ভিতরে একক ধনাত্মক চার্জ স্থাপন করতে যে পরিমাণ কাজ করতে হবে, তাহলে একক ধনাত্মক যদি হয় তাহলে সেটা কি হবে? ডাব্লিউ বাই কিউ পরিমাণ কাজ করবে, আরও কম পরিমাণ কাজ করবে। আর এটাকেই আমি বলেছি তড়িৎ বিভব, অর্থাৎ বি ইজ ইকুয়ালস টু ডাব্লিউ বাই কিউ। তড়িৎ বিভব কাকে বলা হয়? তড়িৎ ক্ষেত্রের ভিতরে একক ধনাত্মক চার্জ অসীম থেকে এনে স্থাপন করতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে বলা হয় বিভব। বিভবের একক হচ্ছে ভোল্ট। ভোল্টের মাধ্যমে আমরা বিভব নিয়ে কথা বলেছি, অর্থাৎ বি ইজ ইকুয়ালস টু ডাব্লিউ বাই কিউ। এটা ছিল আমাদের বিভবের রাশিমালা। এরপরে আমরা বিভবের আরেকটা সমীকরণ জেনে থাকি, বি ইজ ইকুয়ালস টু কিউ বাই সি। এটা কি সূত্র? আসলে সি দ্বারা এখানে ধারকত্বকে প্রকাশ করা হয়, অর্থাৎ ধারকত্ব। এটা আমরা এই ধারকের টপিকে গিয়ে শিখব ধারকত্বটা আসলে কি, যে ধারকত্ব জিনিসটা কি সেটা আমরা এই টপিকটাতে গিয়ে শিখব। এখানে আমরা এইটুকুন বুঝে থাকি, একটা বস্তুর বা একটা পদার্থের ধারকত্ব যত বেশি হবে বিভবটা হচ্ছে তত কম হবে। ধারকত্ব যত বেশি বিভবটা তত কম। জিনিসটা কি? সংক্ষেপে তুমি যদি অনেক বড় একটা সমুদ্রের ভিতরে এক বালতি পানি ঢেলে দাও, তাহলে সমুদ্রের উচ্চতা কিন্তু বেশি একটা বাড়বে না। তাহলে সমুদ্রের কিন্তু ধারকত্ব, অর্থাৎ পানি ধারণ ক্ষমতা অনেক বেশি, সে অনেক বেশি ধারণ পানি করতে পারে, সেক্ষেত্রে তার উচ্চতাটা কিন্তু কম। এখন বিভবটাকে যদি আমি উচ্চতার সাথে চিন্তা করি, আর সি ধারকত্বটাকে যদি আমি হচ্ছে ওই পানির সাথে চিন্তা করি, সমুদ্রের সাথে চিন্তা করি, তাহলে সমুদ্রের ধারকত্ব অনেক বেশি, সেক্ষেত্রে বিভবটা হবে অনেক কম। হ্যাঁ, অর্থাৎ একটা পদার্থের ধারকত্ব বলতে আমরা কি বুঝি? যেমন আমি আরও সহজে যদি বলি, তোমার বাসায় দুইটা বালতি আছে, একটা বালতিতে হচ্ছে অনেক বড় সড়ো, সেটাতে হচ্ছে তুমি পানি সে বেশি পানি ধারণ করতে পারে, আরেকটা হচ্ছে বালতি ছোট, সেটাতে পানি হচ্ছে কম ধারণ করতে পারে, অর্থাৎ দুইটা ধারকত্ব ভিন্ন। এই ধারকত্বের সাথে বিভবের সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। যখন আমাকে ধারকত্ব দিয়ে দিবে এবং চার্জ দেওয়া থাকবে, তখন আমরা এই সমীকরণের মাধ্যমে বিভবটা বের করতে পারবো। এরপরে আমরা আরেকটা সমীকরণ জানি ধারকত্বের, সি ইজ ইকুয়ালস টু আর বাই কে। সি ইজ ইকুয়ালস টু আর বাই কে। ধারকত্ব কি? ধারকত্ব হচ্ছে একটা পদার্থ আসলে কতটুকু ধারণ করতে পারে, সেটা হচ্ছে ধারকত্ব। এখন একটা পদার্থের যত বেশি ব্যাসার্ধ থাকবে, ব্যাসার্ধ যত বেশি, সে অবশ্যই বেশি পরিমাণে ধারণ করতে পারবে। একটা পদার্থের ব্যাসার্ধ যত বেশি, সে বেশি পরিমাণে ধারণ করতে পারবে কি? চার্জ। কিভাবে জিনিসটা? আসলে একটা পদার্থ থেকে আরেকটা পদার্থতে চার্জ আসে বা আসবে না যাবে, সেটা কিসের উপর ডিপেন্ড করে? সেটা তড়িৎ বিভবের উপর ডিপেন্ড করে। যে আমরা একটু আগে দেখেছিলাম বিভবটা কি ছিল? অসীম থেকে একক ধনাত্মক চার্জ স্থাপন করতে, মানে তড়িৎ ক্ষেত্রের ভিতরে আনতে যে পরিমাণ কাজ করতে হয় আলটিমেটলি আমাদেরকে, সেটাকে আমরা তড়িৎ বিভব বলে থাকি। এখন একটা বস্তুতে বিভব বেশি থাকার অর্থ হচ্ছে এর ভিতরে অনেক বেশি পরিমাণে আমি একক ধনাত্মক চার্জ স্থাপন করেছি, সে হচ্ছে এখন তার বিভবটা হচ্ছে অনেক বেশি। আর আরেকটা চার্জ অনেক হচ্ছে বড়, কিন্তু তার ভিতরে চার্জ বেশি কিন্তু বিভব কম, অর্থাৎ তার থেকে চার্জ বের হওয়ার সম্ভাবনা কম। সেই ক্ষেত্রে বেশি বিভব যেখানে, এখানে চার্জের উপর ডিপেন্ড করবে না যে আসলে চার্জ, মানে কোনো পদার্থের ভিতরে চার্জের উপর ডিপেন্ড করে না যে আসলে কোন দিক থেকে চার্জটা কোন দিকে যাবে। সেক্ষেত্রে বিভবটা যেখানে বেশি হবে, সেখান থেকে চার্জটা কম বিভবের দিকে প্রবেশ করবে। তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা এখানে একটু দেখি যে সি ইজ ইকুয়ালস টু আর বাই কে, অর্থাৎ ব্যাসার্ধ যত বেশি হবে একটা পদার্থের, তাহলে তার ধারকত্বটা তত বেশি। ব্যাসার্ধ যত বেশি, ধারকত্ব তত বেশি, সে বেশি ধারণ করতে পারবে। ব্যাসার্ধ বেশি, একটা গোলকের যার ব্যাসার্ধ বেশি, সে বেশি পরিমাণে চার্জ ধারণ করতে পারবে, যার ব্যাসার্ধ কম, সে হচ্ছে কম পরিমাণে চার্জ ধারণ করতে পারবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা যদি একটু দেখি, যদি আমরা এখানে দেখি এই সমীকরণটা, এই সমীকরণটা যদি আমরা মানটা বসাই, সি এর মানটা বসাই, তাহলে আমরা যে সমীকরণটা পাবো, তোমরা একটু ক্যালকুলেশন করে নিবা, কে কিউ বাই আর, অর্থাৎ
সি এর মানটা যদি আমরা এই সমীকরণে বসিয়ে দিই তাহলে আমরা যেটা পাবো ভি ইজ ইকুয়াল টু কে কিউ বাই আর। অর্থাৎ তোমাকে যখন ব্যাসার্ধ দেওয়া থাকবে, এই যে বিভবটা হচ্ছে ব্যাসার্ধের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক, যে ব্যাসার্ধ যার বেশি বিভব তার কম, ব্যাসার্ধ যার বেশি বিভব তার হচ্ছে কম। আমরা যদি একটু চিত্রের মাধ্যমে দেখে থাকি, ধরো এইটা হচ্ছে একটা চার্জ, এইটা হচ্ছে একটা চার্জ, এখানে আমি হচ্ছে 5 কুলম চার্জ, এখানেও আমি হচ্ছে 5 কুলম চার্জ স্থাপন করেছি। আচ্ছা, এটাকে একটু বড় করে আঁকি, এটা অনেক বড়, এটার ব্যাসার্ধ হচ্ছে আর, এটা ব্যাসার্ধ হচ্ছে R2, R1। এখন এই চার্জটার ভিতরে আমি একক ধনাত্মক চার্জ আনতে আমাকে যে পরিমাণ কাজ করতে হবে, এটার মধ্যে আমাকে আনতে আরও বেশি পরিমাণে কাজ করতে হবে না কম? অবশ্যই কম, কারণ এখানে আমি ছোট্ট একটা গোলকের ভিতরে চার্জ রেখেছি হচ্ছে 5 কুলম, এখানে অনেক বড় একটা ব্যাসার্ধের বস্তুর ভিতরে আমি চার্জ রেখেছি 5 কুলম। সেই ক্ষেত্রে আমাকে একক ধনাত্মক চার্জ যদি আমি অসীম থেকে আনি তাহলে আমাকে এখানে কম কাজ করতে হবে, কারণ এখানে অল্প একটু চার্জ অনেক বড় একটা জায়গার ভিতরে আছে, তার যে বল সেটা কম। কিন্তু এখানে ছোট্ট একটা জায়গার ভিতরে অনেক পরিমাণ চার্জ আছে, তাহলে এখানে যে প্রভাব সেটা বেশি, এই জন্য আমাকে বাহির থেকে একক ধনাত্মক চার্জ আনতে হলে আমাকে বেশি পরিমাণ কাজ করতে হবে। কম, সেখানে হচ্ছে বিভব বেশি, অর্থাৎ ব্যাসার্ধ কম, কারণ চার্জের প্রভাব বেশি, বাহির থেকে আমাকে আনতে বেশি পরিমাণে কাজ করতে হবে, সেক্ষেত্রে তার বিভব বেশি। অর্থাৎ ব্যাসার্ধের উপরে ব্যাসার্ধের সাথে বিভবের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। ব্যাসার্ধ বেশি বিভব কম, ব্যাসার্ধ কম চার্জের প্রভাব বেশি বিভব বেশি। তাহলে আমাদের বিভবের আমরা 3টা সমীকরণ পেয়ে গেলাম। এই একটা সমীকরণ, এই হচ্ছে যখন আমাকে শুধু ধারকত্ব দিয়ে দিবে, চার্জ দিবে, তখন আমরা এই সমীকরণ দিয়ে আমরা বিভবটা বের করতে পারবো। যখন আমাকে ব্যাসার্ধ দিয়ে দিবে তখন আমরা এই সমীকরণ ব্যবহার করব। যখন সরাসরি কাজ দিয়ে দিবে এবং চার্জ দিয়ে দিবে তখন হচ্ছে আমরা এই সমীকরণটা ব্যবহার করে আমরা বিভবটা বের করে নিতে পারবো। আশা করি বিভব নিয়ে আর কারো কোনো কোশ্চেন থাকার কথা নয়, বিভব নিয়ে আমরা আলোচনা করে ফেলেছি। এইবার আমরা যেটা শিখবো পরবর্তী টপিক আমাদের, সেটা হচ্ছে বিভব পার্থক্য। আমাদের ক্লাস প্রায় শেষের দিকে আমরা বিভব পার্থক্যটা দেখব। বিভব পার্থক্যটা কি আমরা অলরেডি বুঝে গিয়েছি। যেমন এই হচ্ছে একটা গোলক, এর ভিতরে আমি হচ্ছে একক ধনাত্মক চার্জ স্থাপন করব। এখন এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র, এই তড়িৎ ক্ষেত্রের ভিতরে একক ধনাত্মক চার্জ আমি হচ্ছে এই বিন্দুতে আনতে, ধরো আমি এই বিন্দুতে আনবো, এই বিন্দুতে আনতে আমাকে যে পরিমাণ কাজ করতে হবে সেটা হচ্ছে এই বিন্দুর বিভব V1, রাইট। এখন আমি এই চার্জটাকে যদি আমি এই বিন্দুতে না আনে এই বিন্দুতে আনি, তাহলে আমাকে কাজটা ভিন্ন রকম করতে হবে V2। এখানে যেহেতু এটা চার্জের কাছাকাছি, অর্থাৎ কাজটা আমাকে বেশি করতে হয়েছে, বিভবটা এখানে বেশি, সেক্ষেত্রে এটা যদি V2 হয় আর এখানেটা যদি V1 হয়, তাহলে এই জায়গা থেকে এই জায়গায় পার্থক্য কতটুকু? V2 মাইনাস V1। তাহলে বিভব থেকে বিভবটা বিয়োগ করেছি। তড়িৎ ক্ষেত্রের ভিতরে দুটি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের ভিতরে দুটি বিন্দুর বিভবের যে পার্থক্য সেটাকে আলটিমেটলি বিভব পার্থক্য বলা হয়। যে তড়িৎ ক্ষেত্রের ভিতরে আমি একটা স্থান থেকে আরেকটা স্থানে চার্জকে নিতে যে পরিমাণ কাজ করতে হয়, তড়িৎ ক্ষেত্রের ভিতরে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে একক ধনাত্মক চার্জকে নিতে যে পরিমাণ কাজ করতে হয় সেটাই আলটিমেটলি বিভব পার্থক্য। হ্যাঁ, এটাকেও আমরা ভি দ্বারা প্রকাশ করে থাকি। বিভব পার্থক্য মানে কি? বিভব পার্থক্য মানেও তো আমি বিভব থেকে বিভব বিয়োগ করেছি, তাহলে আছে আমাদের ভি, বিভব। অর্থাৎ সংজ্ঞাটা যদি তড়িৎ ক্ষেত্রের ভিতরে এক স্থান থেকে অন্য স্থানে চার্জ স্থাপন করতে বা চার্জ স্থানান্তর করতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে বিভব পার্থক্য বলা হয়, তাকে বিভব পার্থক্য বলে। বিভব পার্থক্য নিয়ে আর কোনো কথা নেই, বিভব পার্থক্য আমরা বুঝে গিয়েছি, বিভবের সব কিছু আমাদের শেষ। এবার আমরা যে টপিকে যাব সেটা হচ্ছে আমাদের পৃথিবীর বিভব। পৃথিবীর বিভবটা কি? পৃথিবীর বিভবটা কত? বিভব আসলে 3 প্রকার। বিভবকে আমরা 3 ধরনের মানে 3 ভাবে চিনে থাকি। একটা হচ্ছে ধনাত্মক বিভব, একটা হচ্ছে ঋণাত্মক বিভব, আর একটা হচ্ছে শূন্য বিভব। ঋণাত্মক বিভব কখন? তুমি একটা একক ধনাত্মক মানে একটা তড়িৎ ক্ষেত্র স্থাপন করেছো, সেটা নেগেটিভ। এখন একক ধনাত্মক চার্জ স্থাপন করতে তোমাকে নিজে থেকে বাইরে থেকে কোনো কাজ করতে হবে না, সে নিজে নিজে আকর্ষণের মাধ্যমে চলে আসবে, অর্থাৎ এখানে শক্তি হারাবে। যখন এইরকম শক্তি হারিয়ে সে নিজে চলে আসবে, তখন এই ধরনের বিভবটাকে বলা হয় ঋণাত্মক বিভব, যেখানে বাহির থেকে কাজ করা লাগে না, নিজে নিজে কাজ করতে পারে। কিন্তু এখানে ক্ষেত্র সৃষ্টিকারী চার্জটা যদি ধনাত্মক হয়, একক ধনাত্মক চার্জকে আনতে বাহির থেকে এক্সট্রা বল প্রয়োগ করতে হচ্ছে, অর্থাৎ সেই ক্ষেত্রে আমার বিভবটা হচ্ছে ধনাত্মক বিভব। তাহলে ঋণাত্মক বিভব হচ্ছে যখন আমাকে ক্ষেত্র সৃষ্টিকারী চার্জটা ঋণাত্মক হবে, সেই ক্ষেত্রে আমার একক ধনাত্মক চার্জ স্থাপন করতে বা অসীম থেকে আনতে এখানে আমাকে কোনো কাজ করতে হবে না, সেটা হচ্ছে ঋণাত্মক বিভব। আর ধনাত্মক বিভব হচ্ছে যেটা বাহির থেকে আনতে আমাকে কাজ করতে হচ্ছে। কিন্তু শূন্য বিভব কখন? শূন্য বিভবটা কি? পৃথিবীর বিভবকে শূন্য ধরা হয়। পৃথিবীর বিভবকে কেন শূন্য ধরা হয়? কারণ পৃথিবী হচ্ছে মস্ত বড় একটা আকৃতির পৃথিবীর ভিতরে তোমার যেই পরিমাণ ধনাত্মক চার্জ সেই পরিমাণ ঋণাত্মক চার্জ বিদ্যমান।
ফলে পৃথিবীর বিভবের মান বাড়েও না কমেও না। যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি, সমুদ্র। সমুদ্র অনেক বড় একটা স্থান নিয়ে সমুদ্র। সমুদ্রের ভিতরে যদি তুমি এক বালতি পানি ঢেলে দাও অথবা এক বালতি পানি ছড়িয়ে নাও, তাহলে সমুদ্রের উচ্চতা কিন্তু তেমন একটা পরিবর্তন হবে না। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা সেটা অনুমান করতে পারবো না যে আসলে কতটুকু উচ্চতা বেড়েছে, কতটুকু উচ্চতা কমেছে, নগণ্য পরিমাণ। সেমভাবে বিভবটা কি বলেছি, যে পৃথিবীর বিভবটা শূন্য, কারণ পৃথিবীর ভিতরে অনেক বেশি পরিমাণে ধনাত্মক চার্জ, ঋণাত্মক চার্জ বিদ্যমান। এখন তুমি সেখানে যদি একটু কিছু পরিমাণ চার্জ বাড়াও অথবা কিছু পরিমাণ চার্জ সেখান থেকে নিয়ে যাও, তাহলে পৃথিবীর বিভবের আসলে কোনো চেঞ্জ হয় না। এই ক্ষেত্রে পৃথিবীর বিভবটাকে শূন্য বিভব ধরা হয়। আচ্ছা, বিভব নিয়ে আমাদের কথাবার্তা শেষ। পৃথিবীর বিভব নিয়ে আমরা কথা বলেছি, এই কথাগুলো একটু বই থেকে তোমরা পড়ে নিবা। এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে ধারকত্ব, ধারক। একটু সংক্ষেপে যদি আমরা আলোচনা করি, আমরা ধারকত্বের অলরেডি সূত্রগুলো দেখে ফেলেছি। ধারকত্বের সূত্রটা ছিল C=R/K, এটা আমরা ধারকত্বের সমীকরণ থেকে দেখিয়ে ফেলেছি। এবং যেটা ছিল V=Q/C। আচ্ছা, আমরা এখানে ধারকত্ব এবং ধারক দুইটা জিনিস শিখবো। ধারকত্বটা হচ্ছে কি, তড়িৎ আধান রূপে, তড়িৎকে আধান রূপে শক্তি সঞ্চয় করার যে প্রক্রিয়া তাকে ধারকত্ব বলা হয়। অর্থাৎ আমরা যে বাসাবাড়িতে ব্যাটারি দেখেছি, আমরা ব্যাটারির ভিতরে কি পরিমাণ আসলে চার্জ বা তড়িৎকে আধান রূপে সঞ্চয় করা যায়, সেই প্রক্রিয়াটাই হচ্ছে মূলত ধারকত্ব। সে কি পরিমাণ সঞ্চয় করতে পারতেছে সেটাকে বলা হয় ধারকত্ব। ধারকত্ব তো বুঝে গেলাম যে আসলে একটা কোষের ভিতরে কি পরিমাণ চার্জ বা আধানকে শক্তি হিসেবে আমি সঞ্চয় করতে পারতেছি, বা কতটুকুন পরিমাণ সে সঞ্চয় করতে পারতেছে। একটা ব্যাটারির ভিতরে, ছোট একটা ব্যাটারি নিলে তার ভিতরে কম পরিমাণ শক্তি সঞ্চয় করা যাবে, বড় একটা ব্যাটারি হলে তার মধ্যে বেশি পরিমাণ শক্তি সঞ্চয় করা যাবে। অর্থাৎ বড় ব্যাটারি ধারকত্ব বেশি, ছোট ব্যাটারি ধারকত্ব কম। আমরা যে ধারকত্ব সমীকরণ থেকে এখানে দেখে থাকি C=R/K। আর মানে ব্যাসার্ধ, যার ব্যাসার্ধ বেশি, যার জায়গা বেশি তার ধারকত্ব বেশি, যার জায়গা কম তার ধারকত্ব কম। তাহলে ধারকত্ব নিয়ে আশা করি এরপর আর কোনো কোয়েশ্চেন থাকবে না। ধারকত্ব জিনিসটা কি আবার একটু বুঝি, তড়িৎকে শক্তি হিসেবে সঞ্চয় কতটুকুন পরিমাণ আমি করতেছি, ওই কতটুকুন পরিমাণ করতেছি সেটাই ধারকত্ব। হ্যাঁ, যে প্রক্রিয়া তড়িৎ আধান রূপে শক্তি সঞ্চয় করার যে প্রক্রিয়া সেটাকে বলা হয় ধারকত্ব, তাকে ধারকত্ব বলা হয়। তাহলে ধারকত্বের এই দুইটা সমীকরণ, বিভবের সাথে যেটা সম্পর্কিত এবং ধারকত্বের ব্যাসার্ধের সাথে যে সম্পর্কিত, এটা আমরা দেখে ফেলেছি। এরপরে আমরা দেখব ধারক। আচ্ছা, ধারকটা নিয়ে যদি একটু কথা বলি, ধারকত্ব বুঝলাম, ধারকটা কি? ধারকত্ব দুইটা ভিন্ন জিনিস। ধারকটা হচ্ছে এই যে আমি শক্তিটাকে অর্থাৎ আধানটাকে শক্তি হিসেবে সঞ্চয় করতেছি ব্যাটারির ভিতরে, এই সঞ্চয় করতে গিয়ে আমাকে একটা কৌশল অবলম্বন করতেছে। তড়িৎকে আধান রূপে শক্তি সঞ্চয় করার যে প্রক্রিয়া সেটা হচ্ছে ধারকত্ব। আর যেই কৌশল অবলম্বন করে এই শক্তিটাকে সঞ্চয় করা হচ্ছে সেই কৌশলটাকে বলা হয় ধারক। কৌশলটা কি? আমরা দুইটা কোষ নিয়ে যদি চিন্তা করি, দুইটা কোষ, এই দুইটা কোষের ভিতরে আমরা হচ্ছে একটা ধনাত্মক একটা ঋণাত্মক প্রান্ত নিলাম। এটা একটা ব্যাটারির কথা যদি আমরা চিন্তা করি, এটা ব্যাটারি, মাঝখানে হচ্ছে অপরিবাহী কিছু পদার্থ আছে যেগুলো হচ্ছে এই পাশ থেকে এই পাশে আসতে পারবে না। এই পাতের ভিতরে আমি ধনাত্মক চার্জ, ঋণাত্মক চার্জ, তড়িৎকে আধান রূপে সঞ্চয় করেছি। আধান রূপ মানে এটা ধনাত্মক আধান, এটা ঋণাত্মক আধান, আধান রূপে আমি সঞ্চয় করতে পেরেছি। এখন সঞ্চয় করতে গিয়ে আমি মাঝখানে একটা অপরিবাহী ব্যাটারি, অর্থাৎ ব্যাটারিটা যে বানানো হয় সেই ব্যাটারিটাকে একটা কৌশলে বানানো হয়, সেই কৌশলটাই আলটিমেটলি ধারক। তড়িৎকে আধান রূপে সঞ্চয় করার যে কৌশল, যান্ত্রিক কৌশল, যে কৌশলের মাধ্যমে আধান বা চার্জকে স্থাপন করা হয় তাকে বলা হয় ধারক। এরপরে আমরা এই টপিকটার মাধ্যমে আমরা হচ্ছে এই অধ্যায়ের বেসিক টপিকগুলো শেষ করেছি। এরপরে আমরা যদি একটু এক্সট্রা একটু কথা বলি বা বইয়ের বাইরেও যদি একটু শিখতে চাই, লাস্ট আমাদের যে টপিকটা আছে সেটা হচ্ছে তড়িতের ব্যবহার। তড়িতের ব্যবহার, স্থির তড়িতের ব্যবহার, স্থির তড়িতের ব্যবহার, এটা নিয়ে যদি একটু কথা বলি, প্রথমে যেটা আসবে আমাদের বইয়ে কয়েকটা নিয়ে আলোচনা করা আছে, আমি কয়েকটা নিয়ে যদি কথা বলি। শীতকালীন যে দেশগুলো আছে সেখানে যে ইলেকট্রনিক্সের কাজ করা হয়, এখানে অনেক গুরুত্বপূর্ণ সার্কিট বা আইসি ব্যবহার করা হয়। সেই আইসিগুলো অল্প পরিমাণ আধানেই নষ্ট হয়ে যেতে পারে। হ্যাঁ, শীতকালে আধান বা চার্জটা বেশি থাকে কারণ বায়ু শুষ্ক থাকে, সেই ক্ষেত্রে জলীয় বাষ্প থাকে না, জলীয় বাষ্পটা হচ্ছে আধান বা চার্জ গ্রহণ করতে পারে না। সেই ক্ষেত্রে
যে কৌশলটা অবলম্বন করা হয়, যারা ইলেকট্রিশিয়ান বা যারা কাজ করেন তারা হচ্ছে হাতে ধাতব দণ্ড বা কিছু পরে নেন এবং সেটা ভূমির সাথে সংযোগ দেওয়া থাকে, অথবা যে প্লেটে তারা কাজ করেন সেখানে হচ্ছে একটা মানে ধাতব পদার্থের একটা যে কোনো একটা কিছু নেওয়া হয়, পর্দা হোক বা হচ্ছে তোমার প্লেট জাতীয় হোক, সেটা ধাতব থাকে, যে টেবিলে তারা কাজ করে সেই তারা তাদের হাতের থেকে বা ওই যন্ত্র থেকে ইলেকট্রনগুলো বা যে চার্জটা সৃষ্টি হয় ঘর্ষণের ফলে, সেই চার্জটা হচ্ছে ভূমিতে চলে যায়। ফলে সেখানে এই কৌশলগুলো অবলম্বন না করলে অনেক ক্ষুদ্র চার্জের জন্য আমাদের বড় একটা সার্কিট নষ্ট হয়ে যেতে পারে, আইসি নষ্ট হয়ে যেতে পারে। এইটা ব্যাপার। আরেকটা হচ্ছে তেলের পেট্রোল গাড়ি যেগুলো আছে সেগুলোতে তোমরা দেখে থাকবা যে শিকল ঝুলানো থাকে পেছনে। কেন ঝুলানো থাকে? কারণ এখানে পেট্রোলের সাথে তোমার ট্যাঙ্কির যে মানে পেট্রোল গাড়ির যে ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কির ঘর্ষণের ফলে সেখানে আমরা প্রথমেই দেখে এসেছি ঘর্ষণে স্থির বিদ্যুৎ তৈরি হয়। সেই ঘর্ষণের ফলে তোমার সেখানে স্থির বিদ্যুৎ সৃষ্টি হতে পারে, ফলে সেখানে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থেকে থাকে। এই আগুন যাতে ধরে না যেতে পারে এবং ওই শিকল সেই ইলেকট্রন বা যে চার্জটা সৃষ্টি হয় সেটাকে সে ভূমিতে নিয়ে আসে, ফলে গাড়িটা নিরাপদ থাকে বা দুর্ঘটনার হাত থেকে এড়ানো সম্ভব। এরকম আরও কয়েকটা ব্যবহার আছে তোমাদের বইয়ে, এগুলো একটু পড়ে নিবা। করতেছি। আল্লাহ হাফেজ।